হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো WBPSC ওয়ালাতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই সেশনে আমি তোমাদের সাথে ডিসকাস করব WBCS মেন্স 2023 পেপার 5 ইকোনমিক সেকশন। তো তোমরা যারা এবছর WBCS মেন এক্সাম অ্যাপিয়ার করেছো, আশা করছি তোমাদের সকলের এক্সাম খুব ভালো হয়েছে। তাহলে চলো এবার সময় এসে গেছে মিলিয়ে নেওয়ার যে তোমরা যেটা অ্যাটেম্প্ট করেছো সেটা ঠিক কি ভুল। তো এই সেশনে আমি তো সেগুলো ডিসকাস করবোই, আর যারা আপকামিং WBCS এক্সামের জন্য প্রিপেয়ার করছো তো তাদের জন্য কিন্তু এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের মেইনসে আসতে পারে। তো যারা অলরেডি আমাদের WBCS পেড কোর্সে ক্লাস করেছো তো তোমরা তো জানোই যে আমি তোমাদের ইকোনমিক্স সেগমেন্টটা ডিসকাস করেছিলাম এক্সামের আগেও। তো আশা করছি তোমরা সেখান থেকে কোশ্চেন্স পেয়েছো। ইনফ্যাক্ট আমরা কিন্তু এর থেকেও হায়ার লেভেলের কোশ্চেন্স কিন্তু ডিসকাস করেছি সেই ক্লাসগুলোতে। এছাড়াও যারা পিএসসির ক্লাস করছো, WBPSCর মিসলেনিয়াসের ক্লাস করছো ইকোনমিক্সে, সেখানের যে কোশ্চেন্সগুলো আমরা ডিসকাস করেছি তোমরা দেখতে পাবে সেখান থেকেও কিন্তু এখানে কিছু কিছু কোশ্চেন্স একদম কমন রয়েছে। তো চলো দেরি না করে শুরু করি আজকের সেশন, ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা কি না, আজকে আমরা দেখব WBCS যে মেন 2023 যেটা এবছর এক্সাম হয়ে গেল, তো তার পেপার ডিসকাশন বা তার অ্যানালিসিস, যেখানে আমার কাছে যে সেটটা রয়েছে সেখানে প্রথম প্রশ্ন আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে 101 থেকে কেন, কারণ পলিটি আর ইকোনমিক্স এই পেপার দুটো কিন্তু একসাথে থাকে। যারা জানো না বা যারা একদমই ফ্রেশার WBCS এক্সামের জন্য প্রিপেয়ার করছো তাদের জন্য বলে দিই যে মেন এক্সামেও কিন্তু MCQ টাইপ কোশ্চেন্সই কিন্তু থাকে, ঠিক আছে? তাহলে 101 থেকে কিন্তু শুরু হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে? আর এর আগের যে প্রশ্নগুলো সেগুলো ছিল পলিটি। তাহলে ইকোনমিক্স আর পলিটি এই দুটো মিলে হচ্ছে পেপার 5। আমি তোমাদের সাথে ডিসকাস করব ইকোনমিক্স পোর্শনটা। তো চলো দেখে নিই, যেখানে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, India's foreign exchange reserve have continuously increased since 2000 to 2001 because of। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা রয়েছে, তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কে মেনটেন করে না, RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা রয়েছে, তো এখানে বলা হয়েছে এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে 2001 অর্থবর্ষ থেকে। তো এর পেছনে কারণগুলি কি কি, ঠিক আছে? অপশন এ বলেছে স্পিডিং আপ অফ ইকোনমিক রিফর্মস, অপশন বি রিলেটিভলি হায়ার ইন্টারেস্ট রেটস ইন ইন্ডিয়া কম্পেয়ার টু রেটস প্রিভেলিং ইন দ্য ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট, অপশন সি আ স্ট্রং বুলিশ turn in India's stock market attracting foreign institutional investors, option D all of the above। তাহলে তোমরা এই চারটে অপশনস দেখতে পাচ্ছ। তাহলে প্রত্যেকটা অপশন যদি আমি একটু ডিসকাস করি, তো সবার আগে যেটা বলা হচ্ছে অপশন এতে স্পিডিং আপ অফ ইকোনমিক রিফর্ম। তাহলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইকোনমিক রিফর্ম দেখতে পেয়েছি যার দরুন আমাদের দেশে ইনভেস্টমেন্ট বেড়েছে। এবার যখন ইনভেস্টমেন্ট বাড়বে তো অটোমেটিক্যালি আমাদের ফরেক্স রিজার্ভ, ঠিক আছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কি না ফরেন কারেন্সি অ্যাসেটস সেটাও বাড়বে, মানে FCA যেটা রয়েছে সেটাও বাড়বে। তো এটা তো অবশ্যই হবে যে না স্পিডিং আপ অফ ইকোনমিক রিফর্ম। তারপর বলেছে রিলেটিভলি হায়ার ইন্টারেস্ট রেটস ইন ইন্ডিয়া কম্পেয়ার টু রেটস প্রিভেলিং ইন ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট। তো বিভিন্ন যে আদার ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট রয়েছে তার তুলনায় ইন্ডিয়ার যে ইন্টারেস্ট রেট বা এখানের যে গেন সেটা অনেকটাই বেশি। তো সেই জন্য এটা একটা অ্যাট্রাক্ট করেছে ইনভেস্টরদের আমাদের দেশের ইনভেস্টমেন্ট আনার জন্য। তো যদি বাইরের ইনভেস্টমেন্ট আসে তো অটোমেটিক্যালি সে দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা সমৃদ্ধ হবে। তাহলে এটাও কিন্তু হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে আনসারটা কি হতে চলেছে। আর অপশন সি বলেছে আ স্ট্রং বুলিশ টার্ন ইন দ্য ইন্ডিয়া স্টক মার্কেট অ্যাট্রাক্টিং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। তার মানে আমাদের যে মার্কেট রয়েছে, মানে ফিনান্সিয়াল মার্কেট বা স্টক মার্কেট রয়েছে, যেখানে ইন্ডেক্স যদি আমরা দেখি সেই ইন্ডেক্সের পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো, যেটা কিনা অ্যাট্রাক্ট করেছে এগেন আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্টকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা রয়েছে, FIIs যারা রয়েছে, তারাও ইনভেস্ট করেছে আমাদের দেশে, যেটা কিনা আমাদের ফরেক্স রিজার্ভ সেটা বাড়াতে কিন্তু সাহায্য করেছে। তাহলে আমরা এই যে কন্টিনিউয়াস ইনক্রিজ যেটা দেখতে পাচ্ছি, আরও একটা জিনিস বলে রাখি তোমাদের, ফরেক্স রিজার্ভ
রিজার্ভের যদি আমরা র্যাঙ্কিং দেখি তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু ফোর্থ লার্জেস্ট ফরেক্স রিজার্ভ কিন্তু আমাদের দেশের রয়েছে। সব থেকে বেশি যে দেশের কাছে ফরেক্স রিজার্ভ রয়েছে সেটাকে না চায়না, ঠিক আছে? তাহলে চায়নার কাছে কিন্তু সব থেকে বেশি ফরেক্স রিজার্ভ রয়েছে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু ফোর্থ। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে না, সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশন ডি। অপশন ডি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে? তো তোমরা যারা ডি করেছো তো একদমই সঠিক, ঠিক আছে? তোমরা যারা ডি করেছো তারা কিন্তু একদম সঠিক করেছো। তাহলে অপশন ডি হবে কিন্তু এর সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে যার পেপার এটা তো সে কিন্তু ঠিকই করেছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, 102 মানে 102nd কোশ্চেন। তাহলে 102 নম্বর প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি, as a banker's bank the reserve bank requires every scheduled bank to maintain। তাহলে এখানে আমরা জানি যে আরবিআই কে আমরা বলে থাকি কি, আরবিআই কে আমরা বলে থাকি ব্যাংকার্স ব্যাংক। আমরা কি বলে থাকি, আরবিআই কে আমরা বলে থাকি ব্যাংকার্স, আমরা আরবিআই কে কি বলে থাকি না ব্যাংকার্স ব্যাংক বলে থাকি। এবার আরবিআই কে আমরা ব্যাংকার্স ব্যাংক কেন বলে থাকি আরবিআই কে ব্যাংকার্স ব্যাংক? কারণ একটা ব্যাংক আমাদের যে সমস্ত পরিষেবা দেয়, একটা ব্যাংকে আরবিআই সেই সকল পরিষেবা দিয়ে থাকে, তো সেই জন্য আরবিআই কে আমরা বলে থাকি ব্যাংকার্স ব্যাংক। এবার এখানে বলেছে যে অ্যাজ দ্য ব্যাংকার্স ব্যাংক রিজার্ভ ব্যাংক রিকোয়ার্স এভরি শিডিউল ব্যাংক টু মেনটেন। তাহলে প্রত্যেকটা শিডিউল ব্যাংকে আরবিআই এর সাথে মেনটেন করতে হয় কি না, অপশন এ ক্যাশ রিজার্ভস উইথ ইট, অপশন বি গোল্ড রিজার্ভস উইথ ইট, অপশন সি গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ উইথ ইট, অপশন ডি গোল্ড অ্যান্ড ক্যাশ রিজার্ভ উইথ ইট। তাহলে এখানে বলেছে যে অ্যাজ আ ব্যাংকার্স ব্যাংক আমরা জানি যে আরবিআই এখানে রয়েছে, যেটা কিনা আমাদের দেশের ব্যাংকিং সেক্টর রেগুলেটর, ঠিক আছে? তো অ্যাজ আ ব্যাংকার্স ব্যাংক এখানে শিডিউল ব্যাংকগুলো রয়েছে, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো যে রয়েছে তাদেরকে আরবিআই কি বলে না একটা রিজার্ভ মেনটেন করতে বলে, যেটা কি না সিআরআর অ্যান্ড এসএলআর। তাহলে সিআরআর স্ট্যান্ডস ফর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, whereas সিআরআর স্ট্যান্ডস ফর ক্যাশ রিজার্ভ রেশিও, whereas এসএলআর স্ট্যান্ডস ফর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, ঠিক আছে? তাহলে এই রিজার্ভ ফান্ডটা কি, এই অ্যামাউন্টটা ব্যাংক কি করছে না আলাদা করে রাখছে, কোথা থেকে, এনডিটিএল থেকে। কোথা থেকে আলাদা করে রাখে না এনডিটিএল থেকে আলাদা করে রাখে। এবার তোমরা বলবে যে স্যার এই এনডিটিএলটা কি, এনডিটিএল এর মানে হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। এনডিটিএল স্ট্যান্ডস ফর নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। তো আমরা জানি যে ব্যাংক যে রিজার্ভ বা ব্যাংক যে ডিপোজিট অ্যাকসেপ্ট করে এটা মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টাইম ডিপোজিট। তো এই যে এনডিটিএল তোমরা যেটা দেখছো এটাকে আমরা দুটো পার্টে বাইফার্কেট করতে পারি, একটা হচ্ছে এনডি পার্ট আর একটা হচ্ছে টিএল পার্ট। তার মানে একটা হচ্ছে আমার নেট ডিমান্ড যেটাকে আমরা বলতে পারি ডিমান্ড ডিপোজিট, আরেকটা হচ্ছে টিএল পার্ট যেটাকে আমরা বলছি টাইম ডিপোজিট। তো মূলত আমরা তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে এনডি পার্ট যেটাকে আমরা বলছি ডিমান্ড ডিপোজিট, এখানে আমরা রাখি কাসা স্ট্যান্ডস ফর কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, whereas টিএল দ্যাট ইজ টাইম ডিপোজিট যেখানে আমরা রাখি এফডিআরডি ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট। তো আমরা জানি ব্যাংক ডিপোজিট অ্যাকসেপ্ট করে আর সেখান থেকেই কিন্তু ব্যাংক হায়ার রেট অফ ইন্টারেস্টে তার কাস্টমারদের লোনে টাকা দেয়। এবার আরবিআই কি বলছে, বিফোর প্রোভাইডিং ক্রেডিট টু দেয়ার কাস্টমার ব্যাংক শুড কিপ অ্যাসাইড আ সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ড ফ্রম দেয়ার এনডিটিএল। মানে ব্যাংক কি করবে, তার এই যে লেন্ডিং, যেখানে ব্যাংক টাকা দিচ্ছে তার কাস্টমারদের লোনে, তো এই পুরো এনডিটিএলটা কিন্তু বা আমরা ডিপোজিটার যে ব্যাংকে টাকাটা রাখছি পুরোটা কখনোই ব্যাংক লোনে দিতে পারে না। তাহলে লোনে দেওয়ার আগে ব্যাংকে কি করতে হবে, একটা রিজার্ভ ফান্ড মেনটেন করতে হয় ইন দ্য ফর্ম অফ সিআরআর অ্যান্ড এসএলআর। সিআরআর স্ট্যান্ডস ফর ক্যাশ রিজার্ভ রেশিও, whereas এসএলআর স্ট্যান্ডস ফর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। যেখানে এই সিআরআরটা ফুললি ক্যাশ ফর্মে রাখতে হয় কার কাছে না আরবিআই এর কাছে, whereas
এসএলআর ব্যাংক তার নিজের কাছে মেনটেন করে। তাহলে বর্তমানে আরবিআই এর এই এসএলআর রিকোয়ারমেন্ট কত? বর্তমানে এই আরবিআই এর দেওয়া এসএলআর রিকোয়ারমেন্ট হচ্ছে 18%, whereas সিআরআর যেটা সেটা হচ্ছে 4.50%, 4.50%। তার মানে আজকে যদি একটা ব্যাংকের কাছে 100 করোড়ের এনডিটিএল থাকে তো সেখান থেকে 4.5 করোড় সেটা রাখতে হবে কার কাছে? না আরবিআই এর কাছে। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তরটা কি হয়ে যাবে? না ক্যাশ রিজার্ভ উইথ ইট। ঠিক আছে, তাহলে এখানে কি না অ্যাজ আ ব্যাংকার্স ব্যাংক আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংকদের নির্দেশ দেয় যে প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু এই রিজার্ভ ফান্ড মেনটেন করতে হবে। তাহলে এর সঠিক উত্তরটা কি হয়ে যাবে? না এর সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন এ, ক্যাশ রিজার্ভ উইথ ইট। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, ক্যাশ রিজার্ভ উইথ ইট। বোঝা গেল? তাহলে অ্যাজ আ ব্যাংকার্স ব্যাংক রিজার্ভ ব্যাংক রিকোয়ার্স এভরি শিডিউল ব্যাংক টু মেনটেন ক্যাশ রিজার্ভস উইথ ইট, যেখানে স্পেসিফিক্যালি বলা রয়েছে 4.50%। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা কিন্তু দুটো প্রশ্ন দেখে নিলাম। চলো এবার দেখে নিই নেক্সট কোশ্চেন। তাহলে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 103, মানে 103 নম্বর প্রশ্ন, যেখানে বলেছে ইন অর্ডার টু ইনক্রিজ মানি সাপ্লাই হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য রিজার্ভ ব্যাংক পারসিউ। ঠিক আছে, কি বলেছে? ইন অর্ডার টু ডিক্রিজ মানি সাপ্লাই হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য রিজার্ভ ব্যাংক পারসিউ। ঠিক আছে, তাহলে মানি সাপ্লাই ইনক্রিজ করতে, ঠিক আছে, আরবিআই কোন পদক্ষেপ নিতে পারে? ঠিক আছে, ইন অর্ডার টু ইনক্রিজ মানি সাপ্লাই হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য রিজার্ভ ব্যাংক পারসিউ। আর এখানে আরবিআই কি পদক্ষেপ নিলে এখানে আমরা দেখতে পাবো যে ইকোনমিতে মানি সাপ্লাই ইনক্রিজ হতে পারে। অপশন এ বলছে রিডাকশন ইন দ্য ক্যাশ রিজার্ভ রেশিও, অপশন বি বলছে ইনক্রিজ ইন স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, অপশন সি বলছে ইনক্রিজ ইন রেপো রেট, অপশন ডি রেস্ট্রিকশন অফ ক্রেডিট ইন সিলেক্টিভ সেক্টর। তো মানি সাপ্লাই ইনক্রিজ হওয়ার জন্য যে আদর্শ পদক্ষেপ যদি আমরা বলি এই গিভেন অপশানে, মানে এখানে যে অপশনসগুলো দেওয়া রয়েছে সেখানে, তাহলে আমরা বলবো হচ্ছে অপশন এ। তার মানে যার পেপার ছিল সে কিন্তু একদমই সঠিক করেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার, রিডাকশন ইন দ্য ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, রিডাকশন ইন দ্য ক্যাশ রিজার্ভ রেশিও। তার মানে একটু আগেই কিন্তু আমি তোমাদের বললাম এই সিআরআর আর এসএলআরটা কি হয়। তাহলে সিআরআর আর এসএলআর হচ্ছে একটা রিজার্ভ ফান্ড। আমি কি বললাম? বিফোর প্রোভাইডিং ক্রেডিট টু দেয়ার কাস্টমার ব্যাংক শুড কিপ অ্যাসাইড আ সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ড। ধরো একটা এক্সাম্পল দিই, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো আমি তাদের জন্যই দিচ্ছি যারা একদম ফ্রেশার। ঠিক আছে, তো তোমরা যাতে ব্যাপারটাকে রিলেট করতে পারো, আর যারা মেন এক্সাম দিয়েছো তারা তো বুঝতেই পারছো যে এটা কেন হচ্ছে আনসার। আর ইনফ্যাক্ট আমি দেখতেও পাচ্ছি যার পেপার ছিল সেও কিন্তু সঠিকই করেছে। তাহলে আমি একটু আগেই বললাম যে আমরা ব্যাংকে টাকা রাখি, তো এটাকে আমরা একসাথে বলছি এনডিটিএল, দ্যাট ইজ নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবে, ব্যাংকে আমরা যে টাকাটা রাখছি ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা হচ্ছে তাদের লায়াবিলিটি, আর ব্যাংক যেটা লোনে দেয় সেটা হচ্ছে তাদের অ্যাসেট। কেন লায়াবিলিটি? কারণ ব্যাংকে এই ডিপোজিটের ওপর কি না একটা এই ব্যাংকে কিন্তু এই ডিপোজিটের ওপর কি করতে হবে না একটা ইনকাম জেনারেট করতে হবে, বা তার ডিপোজিটারদের একটা ইন্টারেস্ট দিতে হয়, একটা তাদের ডিপোজিটারদের কি করতে হয় না একটা ইন্টারেস্ট দিতে হয়। ঠিক আছে, তো এই যে এনডিটিএল নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, এটা ব্যাংকের জন্য আমরা কি বলছি, যা ডিপোজিট যেটা আমরা ব্যাংকের কাছে রাখছি সেটা কি একটা ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের লায়াবিলিটি, কারণ তাদের সেটার উপর ইনক্রিজ পেতে হবে আর কাস্টমারকে এটা ফেরতও দিতে হবে। whereas ব্যাংক যেটা লোনে টাকা দিচ্ছে সেটা হচ্ছে তার অ্যাসেট, কারণ ব্যাংকের মেজর সোর্স অফ ইনকাম সেটার থেকেই কিন্তু জেনারেট হয়। এবার ঘটনা হচ্ছে যে এই যে এনডিটিএল আনার জন্য ব্যাংক কি করছে, আমাদের ইন্টারেস্ট দিচ্ছে যাতে আমরা অ্যাট্রাক্ট হয়ে ব্যাংকের কাছে টাকা রাখছি। এবার এখান থেকেই ব্যাংক কি করছে, মানে ধরে নিচ্ছি আজকে ব্যাংকের কাছে 100 কোটি টাকা এসছে অ্যাজ আ এনডিটিএল, মানে ডিমান্ড ডিপোজিট টাইম ডিপোজিট মিলিয়ে। ঠিক আছে, তো এখান থেকে ব্যাংক কি করছে, লোনে টাকা দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে ব্যাংক লোনে টাকা দিচ্ছে। আমি কি বললাম, বিফোর প্রোভাইডিং ক্রেডিট ব্যাংক শুড কিপ অ্যাসাইড আ সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ড ফ্রম দেয়ার এনডিটিএল ইন দ্য ফর্ম অফ সিআরআর অ্যান্ড এসএলআর, যেটা হচ্ছে
টোটাল দুটো মিলে 22.5 কারোর, 22.5 কারোর। ঠিক আছে, তাহলে সিআরআর আমরা জানি কি না 4.50%, whereas এসএলআর হচ্ছে 18.00%। তাহলে ব্যাংকের কাছে বাঁচছে কত না 77.5 কারোর, 77.5 কারোর কিন্তু পাচ্ছে, যেটা ব্যাংক তার কাস্টমারদের লোনে দিতে পারে। এবার ঘটনা হচ্ছে যদি এই সিআরআরটাকে আমরা রিডিউস করে দিই, বা আরবিআই, আমরা ইন দ্য সেন্স এখানে ধরছি আরবিআই যদি এটাকে রিডিউস করে দেয়, ধরো 4.50% আছে, তো এখান থেকে ধরে নিলাম এটাকে রিডিউস করে 2% করে দিল, তাহলে অটোমেটিক্যালি ব্যাংকের যে লেন্ডিং ক্যাপাসিটি সেটা কিন্তু এখানে ইনক্রিজ করে যাচ্ছে। ধরে নিলাম এখানে কমিয়ে কত করে দিল, 2% করে দিল, তাহলে অটোমেটিক্যালি এখানে কি হচ্ছে না ব্যাংকের কিন্তু লেন্ডিং ক্যাপাসিটি কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে, যেখানে এখন ব্যাংকের রিজার্ভ রিকোয়ারমেন্ট হয়ে যাবে কত, যদি আমরা এখানে সিআরআর ধরে নিচ্ছি যে 2% করে দিয়েছে, তাহলে এখানে রিজার্ভে ব্যাংকের রাখতে হবে 18+2, তার মানে হচ্ছে 20 কারোর। তাহলে ব্যাংকের যে লেন্ডিং ক্যাপাসিটি সেটা বেড়ে হয়ে গেল কত না 80 কারোর। ঠিক আছে, তার মানে লেন্ডিং ক্যাপাসিটি যদি বেশি হয়ে যায় ব্যাংকের, তাহলে অটোমেটিক্যালি কি না মানি সাপ্লাই ইকোনমিতে বাড়বে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এসএলআর এ ইনক্রিজ দেখি, মানে এই এসএলআর যদি 18% থেকে 20% করে দেয়, সেক্ষেত্রে আবার এখানে কি লেন্ডিং ক্যাপাসিটিটা ব্যাংকের কমে যাবে। সেম ইনক্রিজ ইন দ্য রেপো রেট যদি ইনক্রিজ করে, ঠিক আছে, তো অটোমেটিক্যালি ব্যাংক লেন্ডিংয়ে ইন্টারেস্ট রেটটাও বাড়িয়ে দেবে, তো এটাও হবে না আনসার। আর অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি যে রেস্ট্রিকশন ইন ক্রেডিট ইন সিলেক্টিভ সেক্টর, যদি কিছু সিলেক্টিভ সেক্টরে রেস্ট্রিকশন এনে দেয় যে ব্যাংক এই সেক্টরগুলোতে লোনে টাকা দিতে পারবে না, ঠিক আছে, তাহলেও কিন্তু মানি সাপ্লাইটা ইকোনমিতে কমে যাবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন এ উইল বি দ্য রাইট আনসার। বোঝা গেল, ক্লিয়ার? তো চলো দেখে নি নেক্সট কোশ্চেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পোভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম, এর মধ্যে থেকে কোনটা দারিদ্র দূরীকরণের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, মানে এখানে আমরা চারটে প্রোগ্রাম দেখতে পাচ্ছি, মনরেগা স্কিম, ভারত নির্মাণ, এসএসএ, এনআরএইচএম। ঠিক আছে, তাহলে এখানে এই ভারত নির্মাণ, এসএসএ, ঠিক আছে, সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে, ন্যাশনাল, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এনআরএইচএম, ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মনরেগা, ভারত নির্মাণ, এসএসএ, আর আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি এনআরএইচএম, ঠিক আছে, ন্যাশনাল রুরাল হাউসহোল্ড মিশন। ঠিক আছে, তো আমরা এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্কিমগুলো, চারটে যে স্কিম দিয়েছে, এর মধ্যে থেকে কোনটা দারিদ্র দূরীকরণ রিলেটেড। ঠিক আছে, তো দারিদ্র দূরীকরণ রিলেটেড যদি আমরা দেখি, তো সেটা হচ্ছে মনরেগা স্কিমই হবে এর সঠিক উত্তর। কেন মনরেগা স্কিম? কারণ এটা একটা ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। 2005-এ আমরা দেখতে পাই মনরেগা অ্যাক্ট নিয়ে আসা হয়, যার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে, বাকিগুলো কি না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসএসএ, সর্বশিক্ষা অভিযান, যেটা কি না একটা বলতে পারো যে এই সর্বশিক্ষা অভিযানের মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এডুকেশন প্রোভাইড করানো হচ্ছে। ঠিক আছে, এছাড়া আমরা ভারত নির্মাণ যেটা বলতে পারো যে ডেভেলপমেন্ট পারপাস, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পারপাস একটা স্কিম। ঠিক আছে, তো এনআরএইচএম একদমই তাই। তাহলে এখানে ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম হচ্ছে মনরেগা স্কিম, তো সেই জন্য এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এর এক্সপ্লেনেশনটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ যে এইখানে ন্যাশনাল এনআরএইচএম যেটা হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। ঠিক আছে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, তাহলে এটা স্বাস্থ্য সম্পর্কিত। এসএসএ যেটা তোমরা দেখতে পাচ্ছ সর্বশিক্ষা অভিযান। ঠিক আছে, আর ভারত নির্মাণ এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা প্রজেক্ট, যার ভিতর অনেকগুলো স্কিম কিন্তু রয়েছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাসড মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, তাহলে 2005-এ কিন্তু এটাকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 100 দিনের কাজ, তোমরা এই স্কিমটার ব্যাপারে শুনেই থাকবে, 100 দিনের কাজ যেটা ইনশিওর করছে গভর্নমেন্ট, কোথায় না রুরাল রিজিয়নে। এটা এই জন্যই আমি বললাম যে এটা একটা রুরাল ওয়েজ এমপ্লয়মেন্ট
রিলেটেড একটা প্রোগ্রাম, যেটা আমরা বলতে পারি ইট ইজ আ পার্ট অফ পভার্টি এলিভিয়েশন। ঠিক আছে, তাহলে এই জন্যই কিন্তু অপশন এ কিন্তু হবে। হোয়ারাজ ভারত নির্মাণ যেটা লঞ্চ করা হয়েছিল কবে না 2005-এ, 2005-এ কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করার জন্য এর আন্ডারে কিন্তু অনেকগুলো স্কিমও কিন্তু এর আন্ডারে নিয়ে আসা হয়েছে। তো বিভিন্ন ক্ষেত্রে রাস্তাঘাট থেকে শুরু করে হাউজিং, এছাড়া ইলেকট্রিফিকেশন, ওয়াটার সাপ্লাই, এই রিলেটেড কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখেছি এই স্কিমের আন্ডারে, যেটা নিয়ে আসা হয়েছিল 2005-এ। সর্বশিক্ষা অভিযান এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেটা 2000-2001-এ কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল, যেটা কি না ফ্রি এডুকেশন, যেখানে 6 থেকে 14 বছর বয়সের যে বাচ্চারা রয়েছে তাদের ফ্রি এডুকেশন গভর্নমেন্ট এনশিওর করবে এই স্কিমের মধ্যে দিয়ে। আর ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM, যেটা 12 এপ্রিল 2005-এ কিন্তু লঞ্চ হয়েছে। ঠিক আছে, 12 এপ্রিল 2005-এ কিন্তু এটা লঞ্চ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেসেবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার টু দ্য রুরাল পপুলেশন, যেখানে গভর্নমেন্ট কি করছে, এনশিওর করছে কি না হেলথ বা মেডিকেল ফ্যাসিলিটিস ফর দ্য রুরাল পপুলেশন। ঠিক আছে, যেটা কবে লঞ্চ করেছে 2005-এ। তাহলে এখানে আমরা পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম কি করব না অপশন এ হবে কিন্তু এর সঠিক উত্তর, মনরেগা। নেক্সট 105, কোশ্চেন নাম্বার 105, ইন হুইচ ইয়ার ওয়াজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ? এটা খুব সহজ একটা প্রশ্ন, যেটা দেখতে পাচ্ছ বহুবার আমরা কিন্তু এই জিনিসগুলো ডিসকাস করেছি, বিভিন্ন প্র্যাকটিস সেশন বলো বা টপিকে বলো, যখন তোমাদের টপিক পড়িয়েছি আমি বারবার বলেওছি এই ফ্যাক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মেন্সের মতো মানে WBCS মেন্সে কিন্তু এই প্রশ্নটা এসছে যে ইন হুইচ ইয়ার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ, তার এর সঠিক উত্তর হচ্ছে 1949। তাহলে এখানে দেখো যার পেপার সে কিন্তু প্রথমে 1935 করেছিল, তাই 1935-এ কি RBI ওয়াজ এস্টাবলিশড। তাহলে ইন দ্য ইয়ার 1935 RBI ওয়াজ এস্টাবলিশ হয়েছিল কবে না অন 1st of April, কবে না অন 1st of April 1935-এ। ঠিক আছে, whereas it was nationalized in the year 1949, মানে আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স আমরা যেটা দেখতে পাই যে এর রাষ্ট্রীয়করণ করা হয়, it was nationalized in 1949। তাহলে এর রাষ্ট্রীয়করণ বা এর ন্যাশনালাইজেশন কবে করা হয় না এর ন্যাশনালাইজেশন কিন্তু করা হয় 1949-এ। ঠিক আছে, 1949-এ ইট ওয়াজ ন্যাশনালাইজড। ঠিক আছে, তাহলে এটা খুব সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা চলো দেখে নিই নেক্সট। The first green revolution was launched to ensure option A exportable surplus food production, option B food security, option C sustainable environment, option D technological advancement in agriculture। তাহলে এই যে গ্রিন রেভলিউশন যেটা নিয়ে আসা হয়েছিল আমাদের দেশে, সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তো আমরা জানি এই যে গ্রিন রেভলিউশন, যেখানে এগ্রিকালচারের কি করা হয়েছিল না কমার্শিয়ালাইজেশন, যেখানে আমরা দেখতে পাই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে আসা হয় এগ্রিকালচারে, হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস থেকে শুরু করে পেস্টিসাইডস, তারপর আমরা দেখতে পাই ফার্টিলাইজারের ব্যবহার, বিভিন্ন ইকুইপমেন্টের ব্যবহার। তো এর পেছনে কারণটা কী ছিল? হোয়াট দ্য ফার্স্ট গ্রিন রেভলিউশন ওয়াজ লঞ্চ টু এনশিওর। তাহলে এখানে নিশ্চিত করে কি এই গ্রিন রেভলিউশন কি নিশ্চিত করতে না আমাদের ফুড সিকিউরিটি, খাদ্য সুরক্ষা। কারণ এর আগে যদি আমরা এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি দেখি এই গ্রিন রেভলিউশনে, তো আমরা জানি যে থার্ড ফাইভ ইয়ার প্ল্যান ওয়াজ কমপ্লিটলি ফেলড। ঠিক আছে, 1961 থেকে 1966 এই যে টাইম ডিউরেশনটা, ইট ওয়াজ দ্য টাইম ডিউরেশন অফ থার্ড 5 year প্ল্যান, যেখানে 1962 ইন্ডিয়া ফট আ ওয়ার উইথ চায়না, সিনো ইন্ডিয়ান ওয়ার ইন দ্য ইয়ার 1962। এছাড়াও ড্রট মানে খরার মরশুমও কিন্তু দেখা দিয়েছিল পরবর্তীতে। তো ইন্ডিয়া ফট 2 consecutive ওয়ার, ওয়ান উইথ চায়না, আনাদার উইথ পাকিস্তান ইন দ্য ইয়ার 1965। তার পরবর্তীতে আবার আমরা দেখতে পাই যে একটা খরার মরশুম দেখা দেয়। তো আমরা কিন্তু পরবর্তী
পরবর্তীতে 3rd 5 ইয়ার প্ল্যানের পরেই কিন্তু 4th 5 ইয়ার প্ল্যানকে ইনিশিয়েট করতে পারিনি, একটা 3 বছরের আমরা গ্যাপ নিয়েছিলাম, যেটা আমরা জানি প্ল্যান হলিডে, ঠিক আছে। তো সেই সময়কালেই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশে এই গ্রিন রেভলিউশন কিন্তু ইনিশিয়েট করা হয়েছিল, তাহলে এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা কি দেখলাম, যে না খরার মতো একটা মরশুম দেখা দিয়েছিল, 3rd 5 ইয়ার প্ল্যান ফেল করে গেছিল। তো সেই সময় আমরা আমেরিকার দ্বারস্থ হই, কিসের জন্য না ফুড গ্রেনের জন্য, সাহায্যের জন্য, যে বিভিন্ন যে এই গম দিয়ে যাতে সাহায্য করে। তো সেই সময় আমেরিকা খুব ওয়ার্স কোয়ালিটির কিন্তু গম আমাদের প্রোভাইড করেছিল। পরবর্তীতে এটা আমরা রিয়েলাইজ করি যে না আমাদের ফুড সিকিউরিটি আমাদের নিজেদেরই এনশিওর করতে হবে, ঠিক আছে। তার জন্যই আমাদের দেশে ইনিশিয়েট করা হয় এই গ্রিন রেভলিউশন, কারণ আমেরিকা থেকে যে খাদ্যশস্য এসেছিল তার মান এতটাই খারাপ ছিল, এতটাই নিম্নমানের ছিল, যেটা আমাদের পশু খাদ্যেরও কিন্তু যোগ্য ছিল না। তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে আমাদের অপশন বি, টু এনশিওর ফুড সিকিউরিটি। এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে, এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন বি, আমাদের হয়ে যাবে অপশন বি, টু এনশিওর ফুড সিকিউরিটি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে। তাহলে এই গ্রিন রেভলিউশন আমরা বহুবার কিন্তু ডিসকাস করেছি, আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ফাদার অফ গ্রিন রেভলিউশন যাকে আমরা বলছি এম.এস. Swaminathan is known as father of green revolution. কেন? কারণ he is the main person who led the green revolution in India. তো একজন প্রমুখ এগ্রিকালচারাল সায়েন্টিস্ট তিনি ছিলেন এম.এস. স্বামীনাথন, তার নেতৃত্বেই কিন্তু আমাদের দেশে এই গ্রিন রেভলিউশন সেটাকে ইনিশিয়েট করা হয়, ঠিক আছে। যেখানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই 3টে রিজিয়নে আমরা দেখতে পাই যে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে, আর যেখানে আমরা দেখতে পাই হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস তার ব্যবহার, যেটা মূলত কোথায় বা কোন শস্যে করা হয়েছিল না গম, হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস অফ হুইট। তাহলে এখানে গমের প্রোডাকশন কিন্তু বেড়েছিল এই গ্রিন রেভলিউশনের মধ্যে দিয়ে। তাহলে যদি এবার এক্সামে যদি জিজ্ঞেস করে যে গ্রিন রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে মনে রাখবে যে এগ্রিকালচার, যেখানে কি প্রোডাকশনের কথা বলা হচ্ছে না গমের বৃদ্ধির কথা বলা হচ্ছে, অ্যান্ড ইট ওয়াজ মেনলি লেড বাই এম.এস. স্বামীনাথন, যাকে আমরা বলছি ফাদার অফ গ্রিন রেভলিউশন। তাহলে আমরা এই গ্রিন রেভলিউশন কিন্তু অনেকবার ডিসকাস করেছি, সেখান থেকেই প্রশ্ন, যেখানে সঠিক উত্তর হচ্ছে ফুড সিকিউরিটি। তো চলো এবার দেখে নিই 107 নম্বর প্রশ্ন, 107, দ্য ফার্স্ট জেনারেশন রিফর্ম ইন ইন্ডিয়া ওয়াজ ক্যারেক্টারাইজড বাই। তাহলে এটা তো খুবই সহজ, আমরা পড়েছি 1991 একটা ক্রাইসিস সিচুয়েশন এসেছিল, তার পরবর্তীকালে আমরা দেখি আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন রিফর্ম নিয়ে আসা হয়, নার্সিমান কমিটি আমরা পড়েছি, আমরা দেখেছি সে সময়ের তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, তিনি আমাদের দেশে নিয়ে এসেছিলেন কি না এলপিজি রিফর্ম, ঠিক আছে, এলপিজি রিফর্ম, দ্যাট ইজ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তাহলে এর সঠিক উত্তর বুঝতেই পারছো কি হবে না, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ এর কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন, আমাদের কিন্তু অনেকটাই ডিসকাস করতে হবে, সবেমাত্র 107 নম্বর চলছে, টোটাল 100 কোশ্চেন্স রয়েছে, একটু আমাকেও স্পিড বাড়াতে হবে। চলো, ফিসকাল ডেফিসিট ইন সেন্ট্রাল বাজেট অফ ইন্ডিয়া ইজ, ফিসকাল ডেফিসিট ইন দ্য সেন্ট্রাল বাজেট অফ ইন্ডিয়া ইজ, ফিসকাল ডেফিসিট বলতে আমরা কি বুঝি? আবারও এটা কিন্তু খুব কমন প্রশ্ন, ঠিক আছে। তোমরা যারা ইউটিউবেও আমার ক্লাস করছো, তো এখানে ফিসকাল ডেফিসিট নিয়ে কিন্তু অনেকবার আমি কোশ্চেন দিয়েছি, দেখবে যে তোমাদের আপকামিং মিসলেনিয়াস এক্সামের ওপর ক্লাসেস চলছে, তো সেখানে কিন্তু তোমরা প্রিভিয়াস লেকচারগুলো যদি ফলো করো তো দেখবে যে ফিসকাল ডেফিসিট নিয়ে কিন্তু আমি অনেকবার আলোচনা করেছি। তাহলে ফিসকাল ডেফিসিট কি না, ফিসকাল ডেফিসিট সম্পর্কে তোমাদের একটু বলে দিই যে গভর্নমেন্টের এক্সপেন্সেস যখন তার ইনকামের তুলনায় বেশি হয়, আর একটা ফিনান্সিয়াল ইয়ারে গভর্নমেন্ট যে ফান্ডটা বড় করে তার এক্সপেন্সেসকে ফুলফিল করার জন্য, সেটাই হচ্ছে তার ফিসকাল ডেফিসিট। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফিসকাল ডেফিসিট বলতে কি বোঝানো হয়েছে না, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস। একদমই তাই, অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। কারণ বরোয়িংকে আমরা কেন ইনক্লুড করব না, কারণ এই বরোয়িংটাই করা হচ্ছে কি এই ডেফিসিটটাকে ফুলফিল করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর কি অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, চলো নেক্সট
দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 2016 কি বলেছে, ঠিক আছে? তাহলে এখানে বলেছে প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন আন্ডার 14 ইয়ার্স ইন অল অকুপেশনস। অপশন বি প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্ট লেবার আন্ডার 18 ইয়ার্স ইন অল হ্যাজার্ডাস অকুপেশন। অপশন সি প্রহিবিটস দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডোমেস্টিক ওয়ার্ক। অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে সঠিক উত্তর অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ কিন্তু এর সঠিক উত্তর, ঠিক আছে? অপশন ডি যে করেছে যার পেপার ছিল একদম সঠিক করেছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার অ্যাক্ট যেটা 2016-তে নিয়ে আসা হয়েছে, যেটা এফেক্টিভ হয়েছে 1 সেপ্টেম্বর 2016, ঠিক আছে? 1 সেপ্টেম্বর 2016, যেখানে স্টেটমেন্ট বেসড আমরা দেখলাম একটা প্রশ্ন, যেখানে 3টে স্টেটমেন্টই কিন্তু সঠিক ছিল, ঠিক আছে? দ্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো 14 ইয়ার্স ইন এনি অকুপেশন and process. It also prohibits employment of adolescent মানে 14 থেকে 18 বছরের যে বাচ্চারা রয়েছে তো তাদের হ্যাজার্ডাস অকুপেশনের থেকেও কিন্তু বিরত থাকার কথা বলা রয়েছে, বা তাদেরকে যেন কোনো রকম নিয়োগ না করা হয় এই সমস্ত কাজে, ঠিক আছে? এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি দ্য অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড টু ব্রিং দ্য ইন্ডিয়ান ল ইন লাইন উইথ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশন অন চাইল্ড লেবার। তাহলে এটা আমরা যে এই চেঞ্জটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে না অ্যামেন্ডমেন্ট, তাহলে এই একটা অ্যামেন্ডমেন্ট করে কিন্তু এই জিনিসগুলোকে ইনক্লুড করা হয়। আর যার সম্পর্কিত গাইডলাইন কারা দিয়েছে না ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, ঠিক আছে? দিস অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড টু ব্রিং ইন্ডিয়ান ল ইন লাইন উইথ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশন অন চাইল্ড লেবার। তাহলে চাইল্ড লেবার সম্পর্কিত যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে গাইডলাইন, তো সেটার সাথে অ্যালাইন করার জন্যই কিন্তু আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়েছি। কবে না 2016-তে কিন্তু এই চেঞ্জেসটা করা হয়েছে আমাদের এক্সিস্টিং যে চাইল্ড লেবার অ্যাক্ট রয়েছে সেটাতে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, সেখানে কি আরেকটা প্রশ্ন বাদ চলে গেল না? কোশ্চেন নাম্বার 109 না? ঠিক আছে, চলো এবার দেখে নিই নেক্সট কোশ্চেন 110। তো 110 নম্বর প্রশ্ন কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডিরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া। তাহলে এর মধ্যে কোনটা ডিরেক্ট ট্যাক্স নয়? তার মানে আমাকে বলেছে যে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে হুইচ ওয়ান ইজ ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে নট আ ডিরেক্ট ট্যাক্স মানে কি, এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে নট আ ডিরেক্ট ট্যাক্স মানে হুইচ one is indirect tax, which one is indirect ট্যাক্স। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে এর মধ্যে থেকে ইনডিরেক্ট ট্যাক্স কোনটা। তাহলে ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স, এই তিনটেই কিন্তু ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল, হোয়ারঅ্যাজ এন্টারটেনমেন্ট ট্যাক্সটা কিন্তু এখানে হয়ে যাবে ইনডিরেক্ট ট্যাক্স। এন্টারটেনমেন্ট ট্যাক্সটা কিন্তু হয়ে যাবে এখানে ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? এখানে একটা ট্রিক দিচ্ছি তোমাদের, যে এন্টারটেনমেন্ট ট্যাক্স আমি বললাম কি না ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে এটা কিভাবে মনে রাখতে পারো, এক্সকিউজ মি, ঠিক আছে? এক্সকিউজ মি দিয়ে মনে রাখতে পারো যে ইনডিরেক্ট ট্যাক্সগুলো কি কি। যেরকম এক্স দিয়ে এক্সাইজ ডিউটি বা এক্সাইজ ট্যাক্স, সিইউ দিয়ে কি না কাস্টম ট্যাক্স বা কাস্টম ডিউটি, এসি দিয়ে তোমরা মনে রাখতে পারো যে সার্ভিস ট্যাক্স, আর মি দিয়ে এখানে মার্কেট ট্যাক্স বা ভ্যাটকে বোঝানো হচ্ছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর ই দিয়ে বোঝানো হচ্ছে এন্টারটেনমেন্ট ট্যাক্স। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এন্টারটেনমেন্ট ট্যাক্স দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে এটা মনে রাখার একটা শর্ট টেক্স কি এক্সকিউজ মি, তার মানে এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, সার্ভিসেস ট্যাক্স, ভ্যাট আর এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগুলো হচ্ছে সবকটাই হচ্ছে এক্সাম্পল কি না ইনডিরেক্ট ট্যাক্স ট্যাক্সের এক্সাম্পল। হোয়ারঅ্যাজ ডিরেক্ট ট্যাক্সের যদি এক্সাম্পল আমি কিছু দিই তোমাদের, যেরকম ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, মিউনিসিপ্যাল ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ঠিক আছে, স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন চার্জ, দিস অল আর এক্সাম্পল অফ সাম ডিরেক্ট ট্যাক্স। তাহলে খুব সহজ ছিল কিন্তু প্রশ্ন। তাহলে মনে রাখবে এক্সকিউজ মি তার মানে হচ্ছে কি বলছি ইনডিরেক্ট ট্যাক্স, রাইট? চলো দেখে নি নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 111, ওয়াই ডিড ইন্ডিয়া হ্যাভ 6-5 year প্ল্যান? তাহলে আমরা যেটা দেখতে পাই যে ভারতের দুটো 6-5 year প্ল্যান দেখতে পাই, আর এর পেছনে কারণটা কি? তাহলে ইন্ডো চায়না কনফ্লিক্ট, পুয়ার মনসুন, অপশন বি ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস মানে বিওপি ক্রাইসিস, অপশন ডি চেঞ্জ অফ পাওয়ার অ্যাট দ্য সেন্টার। তাহলে এর পেছনে যে কারণ আমরা কি জানি না চেঞ্জ অফ পাওয়ার অ্যাট দ্য
সেন্টার। তার মানে আমরা যেটা দেখতে পাই যে এই যে 6 5 ইয়ার প্ল্যান, এই 6 5 ইয়ার প্ল্যান যেটা আমরা দেখতে পাই যে 5th 5 ইয়ার প্ল্যানের কমপ্লিট হওয়ার আগেই মানে 1978 আমরা দেখতে পাই যে এখানে সরকারের একটা রদবদল হয়, যেখানে জনতা দল, ভারতীয় জনতা দল তারা সরকার গঠন করে, যেখানে মোরারজি দেশাই রিজেক্ট করে এক্সিস্টিং 5 ইয়ার প্ল্যানকে, আর তিনি তার মতো করে কিন্তু নিয়ে আসে একটা 5 ইয়ার প্ল্যান, যেটাকে 6 5 ইয়ার প্ল্যান বলছি। বাট পরবর্তীতে যখন আবার 2 বছর পর সরকার আবার সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে না, এই সরকার চেঞ্জ হয়ে যায়, আবারও জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস তারা সরকার গঠন করে, আবার তারা আবার নতুন করে নিয়ে আসে কি না 5 ইয়ার প্ল্যান, যেটা কিনা 6 5 ইয়ার প্ল্যান। তো সেই জন্যই এটা বলা হচ্ছে যে দুবার, ঠিক আছে। তাহলে দুবার মানে এরকম না যে দুবার করে 5 বছর ছিল, তাহলে 1978-এ এক্সিস্টিং 5 ইয়ার প্ল্যানটাকে বন্ধ করে নতুন করে 6 5 ইয়ার প্ল্যান নিয়ে আসার কথা বলা হয়, বাট সেটাও 2 বছর অবধি লাস্ট করেছিল, কারণ সরকার চেঞ্জ হওয়ার দরুন কিন্তু পরবর্তীতে ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা আবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসে, যেটাকে বলা হয় 6 5 ইয়ার প্ল্যান। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে চেঞ্জ অফ পাওয়ার অ্যাট দ্য সেন্টার, চেঞ্জ অফ পাওয়ার অ্যাট দ্য সেন্টার। তাহলে তোমরা এখানে এক্সপ্লেনেশনটা দেখতে পাচ্ছ, কোন কোশ্চেন না 111। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 111 এর এক্সপ্লেনেশন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 111 এর এক্সপ্লেনেশনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। কি দ্য জনতা পার্টি গভর্নমেন্ট রিজেক্টেড দ্য 5th 5 ইয়ার প্ল্যান অ্যান্ড ইন্ট্রোডিউস আ নিউ 6th প্ল্যান। তাহলে রিজেক্টেড দ্য 5 ইয়ার প্ল্যান ইন হুইচ ইয়ার? 1978, যেটা শেষ হওয়ার কথা ছিল কবে না 1979-এ, ঠিক আছে। তাহলে 1 বছর আগে এটাকে টার্মিনেট করে দেওয়া হয়, বাট দিস প্ল্যান এগেন রিজেক্টেড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গভর্নমেন্ট ইন 1980 and a new 6th plan was made। কারণ আমরা জানি যে তারা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি, 2 বছরের মাথায় কিন্তু এই সরকারটা পড়ে যায় বা ভেঙে যায়, তো যেখানে আবারও ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু তারা সরকার গঠন করে, আর তারা নতুন করে নিয়ে আসে 6 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, ইন দ্য ইয়ার 1980। আর এই যে সময়কাল 1978 থেকে 1980, এটাকে আমরা বলি রোলিং প্ল্যান, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি 111 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ঠিক আছে। আমি কিন্তু অনেকটাই তোমাদের ডিটেলে বোঝানোর চেষ্টা করছি, তো যারা একদমই ফ্রেশার বা যারা এই WBCS এক্সামের জন্য ভাবছো, ঠিক আছে, তারা অবশ্যই এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। তো চলো দেখে নি নেক্সট কোশ্চেন 112। in which of the following industries Indian women are mostly employed? In which of the following industries Indian women are mostly employed? তাহলে 112 নম্বর প্রশ্নে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের যে মহিলারা কোন সেগমেন্টের সাথে সব থেকে বেশি যুক্ত। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টেক্সটাইল, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি। তো যার পেপার ছিল তারা সে কিন্তু দুটোই সঠিক উত্তরই করেছে। 111-র এখানে সঠিক উত্তর অপশন ডি, 112-র কিন্তু অপশন এ। তাহলে এর এক্সপ্লেনেশনটাও কিন্তু আমি এখানে মেনশন করেছি 112, কোশ্চেন নাম্বার 112। তো দেখতে পাচ্ছ হাফ অফ অল উইমেন ওয়ার্কার্স এমপ্লয়েড ইন ম্যানুফ্যাকচারিং ইন 2019-20 ওয়ার এমপ্লয়েড ইন অ্যাপারেল, টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি। তাহলে আমরা 2019-20 পরিসংখ্যান অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং পপুলেশন রয়েছে, যে উইমেন ওয়ার্কার্স যারা রয়েছে, তো সেখানে আমরা সব থেকে বেশি যে ইন্ডাস্ট্রিজের সাথে তাদের যে সংযুক্তি দেখতে পাই সেটা কি না অ্যাপারেল, টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। 72% of the all women working in industries across India were employed in just 4 southern states, Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and Kerala। তাহলে এই যে ওয়ার্কিং পপুলেশন রয়েছে, উইমেন ওয়ার্কিং পপুলেশন যারা এই টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রিজ বা এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিজের সাথে যারা যুক্ত, তার বেশিরভাগটাই রয়েছে কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টেটসগুলো থেকে, তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কেরালা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এর সঠিক উত্তরটা কি হয়ে যাবে না, এর সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই 113 কোশ্চেন নাম্বার 113 দেখতে পাচ্ছ 113 নম্বর প্রশ্ন। হু অ্যাডভোকেটেড পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? ঠিক আছে, ভারতে পঞ্চায়েত রাজ সিস্টেমের ব্যাপারে কে অ্যাডভোকেট করেছেন বা কে বলেছেন? তো এখানে সঠিক উত্তর একদমই তাই, MK গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী,
ঠিক আছে, তাহলে 113 তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এক্সপ্লেনেশনটাও নিয়ে আসি। তো পঞ্চায়েত রাজ যেটা সম্পর্কিত যে আইডিয়া মহাত্মা গান্ধী যেটা আমরা দেখতে পাই যে এই পঞ্চায়েত রাজের ব্যাপারে কিন্তু তিনি প্রথম এমফাসাইজ করেন, ঠিক আছে। আর পরবর্তীতে এই সিস্টেমটা কিন্তু তার এই যে ভিশন সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করেছিলেন জওহরলাল নেহেরু, ঠিক আছে। এটা ইমপ্লিমেন্ট কে করেছিলেন? জওহরলাল নেহেরু, ঠিক আছে। তাহলে এই পঞ্চায়েত রাজ সম্পর্কিত যে আইডিয়াটা সেটা কিন্তু মহাত্মা গান্ধী দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে যেটা দেখতে পাই যে তিনি এটাকে কি বলা হয়েছিলেন, তিনি এই পঞ্চায়েত রাজ বা ভিলেজ সেলফ গভর্নেন্স যেটাকে তিনি নাম দিয়েছিলেন গ্রাম স্বরাজ। কি নাম দিয়েছিলেন? না, গ্রাম স্বরাজ, ঠিক আছে। অন 22 অক্টোবর, মানে তার এই যে জন্মদিন 22 অক্টোবর, গান্ধীজ বার্থডে। তো ইন দ্য ইয়ার 1959 coinciding with Gandhi's birthday, Jawaharlal Nehru inaugurated the Panchayat Raj system, ঠিক আছে। তিনি কিন্তু ইনগরেট করেছিলেন এই পঞ্চায়েত রাজ সিস্টেম ইন নগর। দি সিস্টেম অ্যালাইন্ড উইথ গান্ধীজ ভিশন ওয়াজ লেটার মডিফাইড ইন 1992, যেটা পরবর্তীতে এখানেও কিছু চেঞ্জেস আমরা দেখতে পাই ইন দ্য ইয়ার 1992। তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, এম কে গান্ধী। নেক্সট 114 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংকস মনিটারি পলিসি ফেলস ইন কন্ট্রোলিং ইনফ্লেশন হোয়েন ইনফ্লেশন ইজ কজড বাই, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে রিজার্ভ ব্যাংকের যে মনিটারি পলিসি ফেল হচ্ছে কি করার জন্য? না, ইনফ্লেশনকে কন্ট্রোল করতে ফেল করছে। হোয়েন ইনফ্লেশন ইজ কজড বাই, কিসের জন্য? ইনফ্লেশনটা এখানে কিসের জন্য হলে যেখানে আরবিআই মনিটারি পলিসিটা ফেল করে যায়? অপশন এ বলছে যে ডেফিসিট ফিনান্সিং, অপশন বি বলছে শর্টেজ অফ গুডস, অপশন সি বলছে ফিনান্সিং অফ বিজনেস বাই নন ব্যাংক ফিনান্সিয়াল কোম্পানিজ। তাহলে কিসের জন্য? না, অল অফ দ্য অ্যাবাভ, সবকটাই। তাহলে এখানে সবকটাই কিন্তু হতে পারে। ডেফিসিট ফিনান্সিংটা কি? ডেফিসিট ফিনান্সিং হচ্ছে প্রিন্টিং অফ ক্যাশ, যেখানে আরবিআই প্রোভাইড করছে গভর্নমেন্টকে ফান্ড, ঠিক আছে, যেটাকে WMO বলা হয়, ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস। ইট ইজ অলসো পার্ট অফ ডেফিসিট ফিনান্সিং, যেখানে সরকারের যখন টাকার প্রয়োজন হয় আরবিআই থেকে কিন্তু সে টাকা নিতে পারে। যেটা ক্রেডিট ক্রিয়েশনও হয়, যে মানে যেখানে কি হচ্ছে না, ইট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েশন অফ মানি। এটা ডেফিসিট ফিনান্সিং ইজ বেসিক্যালি আ ক্রিয়েশন অফ মানি। এর দরুন হতে পারে শর্টেজ অফ গুডস, যদি কোনো কারণে যদি শর্টেজ হয়, গুডস শর্টেজ হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে আরবিআই মনিটারি পলিসি ফেল করতে পারে। বা ফিনান্সিং অফ বিজনেস বাই নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ, যেখানে নন ব্যাংকিং কোম্পানিজ বা এনবিএফসির মধ্যে দিয়ে যে ফিনান্সিং বা তারা প্রচুর পরিমাণে লোন দিচ্ছে বিভিন্ন বড় বড় বিজনেসেসকে, ঠিক আছে। ফিনান্সিং অফ বিজনেস বাই নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ, ঠিক আছে। তো এখানে অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। তো যার পেপার সে কিন্তু সঠিক উত্তরটাই করেছে, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই 115 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কামস আন্ডার ইউনিয়ন বাজেট, ঠিক আছে। তো এখানে ইউনিয়ন বাজেটের পার্ট কোনটা? রেলওয়েজ, মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েত, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফস। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে রেলওয়েজ, ঠিক আছে। তাহলে একটা সময় কিন্তু এই রেলওয়েজের জন্য আলাদা একটা সেপারেট বাজেট ছিল, ঠিক আছে। দ্য রেলওয়ে বাজেট ওয়াজ প্রেজেন্টেড সেপারেটলি ফ্রম দ্য ইউনিয়ন বাজেট আনটিল 2016, মানে 2016 আগে পর্যন্ত আলাদা করে কিন্তু রেলের জন্য একটা বাজেট ছিল, যেটা পরবর্তীতে ইন্টিগ্রেট করা হয় আমাদের ইউনিয়ন বাজেটের সাথে। মানে 2016 পরবর্তী 2016 থেকে আমরা যেটা দেখতে পাই যে এটাকে ইন্টিগ্রেট করা হয়। দ্য ব্রিটিশ সেপারেটস দ্য রেলওয়ে বাজেট ফ্রম দ্য জেনারেল বাজেট ইন 1924। তাহলে এটা কিন্তু ব্রিটিশরাই এর সূচনা করেছিল, যেখানে রেলওয়ে বাজেটকে আলাদা করা হয় ইন দ্য ইয়ার 1924। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ দ্য মার্জার অফ রেলওয়ে বাজেট উইদিন দ্য জেনারেল বাজেট ইন সেপ্টেম্বর 21, 2016। তাহলে 21শে সেপ্টেম্বর 2016-তে গভর্নমেন্ট এই ডিসিশনটা নেয় যে না, এটাকে ইন্টিগ্রেট করা হবে ইউনিয়ন বাজেটের সাথে, ঠিক আছে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে 115 নম্বর কোশ্চেনের কিন্তু এটা এক্সপ্লেনেশন। তাহলে এটা 115 নম্বর কোশ্চেনের এক্সপ্লেনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন,
116 নম্বর, ইন রিসেন্ট ইয়ার হুইচ সেক্টর ডমিনেটস ইন এফডিআই ইনফ্লোজ ইন ইন্ডিয়া। তাহলে এর সঠিক উত্তর কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। ঠিক আছে, তাহলে যার পেপার সে কিন্তু সঠিকটাই মার্ক করেছে। ঠিক আছে, কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার হচ্ছে এর সঠিক উত্তর। ইন রিসেন্ট ইয়ার হুইচ সেক্টর ডমিনেটস এফডিআই ইনফ্লো ইন ইন্ডিয়া। তাহলে আমরা যদি দেখি, তাহলে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সেক্টর ইন ইন্ডিয়া রিসিভস দ্য হাইয়েস্ট শেয়ার in FDI amounting USD 7.9 billion in the financial year 2003-24। তাহলে এটা কি ফিনান্সিয়াল ইয়ার 2023-24 এর রিপোর্ট বলছে যে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সেক্টর যেখানে সব থেকে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসছে অ্যামাউন্টিং টু 7.9 বিলিয়ন USD। ক্লিয়ার? তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 116। কোশ্চেন নাম্বার 116 এর হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে আমার কাছে যে সেটটা ছিল মোস্ট প্রবলি এটা সেট ডি। ঠিক আছে, সেট ডি, পেপার 5 সেট ডি। তাহলে 116 নম্বর কোশ্চেনের এক্সপ্লেনেশন, যেখানে সঠিক উত্তর কি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই 117 নম্বর প্রশ্ন। ইন 2023 হুইচ কান্ট্রি হ্যাজ ইমার্জড অ্যাজ বিগেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া। তাহলে এখানে 2023-এর ভারতের যে ট্রেডিং পার্টনার, সর্ববৃহৎ ট্রেডিং পার্টনার এখানে কোন দেশ? ঠিক আছে, জাপান, বাংলাদেশ, ইউনাইটেড স্টেটস, সাউথ কোরিয়া। তাহলে কোন দেশ ভারতের সব থেকে বড় ট্রেডিং পার্টনার 2023-এর পরিসংখ্যান অনুযায়ী? বাট এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু চায়না কিন্তু অপশানে নেই। দেখো, চায়না কিন্তু অপশানে নেই, জাপান, বাংলাদেশ, ইউএস, সাউথ কোরিয়া। তাহলে যদি আমরা 2023-24-এর পরিসংখ্যান দেখি তো কি বলছে এখানে পরিসংখ্যান? না, চায়না হ্যাজ ইমার্জড অ্যাজ ইন্ডিয়াজ লার্জেস্ট ট্রেডিং পার্টনার উইথ 118.4 বিলিয়ন অফ দ্য টু-ওয়ে কমার্স ইন 2023-24, সারপাসিং দ্য ইউএস। তার মানে এর আগে অবধি কে ছিল না 2022-23, 2021-22-এর যদি আমরা পরিসংখ্যানও দেখি, মানে আগের 2 বছরেরও যদি পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে কিন্তু ইউএস টপ ট্রেডিং পার্টনার ছিল ভারতের। ঠিক আছে, বাট সেটাকে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে এই ইউএসকে সাপ্রেস করে কিন্তু চায়না উপরে উঠে এসেছে। বাট এক্সামের প্রশ্নে কিন্তু চায়না কোথাও নেই, চায়নার কোথাও উল্লেখ নেই। তো সেই জন্য এর সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন সি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএস হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর। বাট যদি চায়না থাকতো সেক্ষেত্রে কিন্তু আনসার কি হয়ে যেত? সেক্ষেত্রে আনসার হয়ে যেত চায়না, সেক্ষেত্রে আনসার হয়ে যেত কি চায়না। ঠিক আছে, বাট এর আগের ইয়ারগুলো যদি আমরা দেখি 2022-23 বা 2021-22-এর পরিসংখ্যান, তো সেখানে কিন্তু ইউএস ডমিনেট করছে। এখানে টপ 5 বা টপ 10 ট্রেডিং পার্টনারের একটা লিস্ট দেওয়া রয়েছে ভারতের। তো সবার প্রথমেই রয়েছে কে না, সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ চায়না রয়েছে, তারপর ইউএস সেকেন্ড পজিশনে, ইউএই রয়েছে থার্ড পজিশনে, রাশিয়া ফোর্থ পজিশনে, ফিফথ পজিশনে সৌদি আরব, তারপর সিঙ্গাপুর সিক্স পজিশনে, ইরাক রয়েছে সেভেন্থ, ইন্দোনেশিয়া এইথ পজিশনে, নাইন্থ পজিশনে হংকং, সাউথ কোরিয়া রয়েছে 10th পজিশনে। তাহলে এখানে আমি কিন্তু 2023-24 এই ফিনান্সিয়াল ইয়ারের পরিসংখ্যান অনুযায়ী টপ 10 ট্রেডিং পার্টনারের একটা লিস্টও কিন্তু প্রোভাইড করে দিয়েছি, যেটা তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট। তাহলে এটা ছিল কত নম্বর প্রশ্ন? কোশ্চেন নাম্বার 117। কোশ্চেন নাম্বার 117, তার এক্সপ্লেনেশন। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 118। কোশ্চেন নাম্বার 118-এ কি বলেছে? যে দ্য 8th প্ল্যান ওয়াজ পোস্টপন্ড বাই 2 years বিকজ অফ। ঠিক আছে, তাহলে এই যে 8-5-year প্ল্যান, 8 প্ল্যান বলতে এখানে 8-5-year প্ল্যান, এখানে কিন্তু 5-year প্ল্যানের কথাই বলা হচ্ছে। দ্য 8-5-year প্ল্যান ওয়াজ পোস্টপন্ড বাই 2 years বিকজ অফ। ঠিক আছে, তাহলে 8-5-year প্ল্যানও আমরা দেখতে পাই যে 7th 5-year প্ল্যানের পরবর্তী পর্যায়ে 1990 থেকে 1992, মানে 1991 আর 1992, এই যে দুটো বছর আমরা দেখতে পাই যে আবারও একটা গ্যাপ দেখতে পাই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেটা কিনা পোস্টপন করা হয়েছিল। আর এই দুটো বছর আমরা দেখতে পাই অ্যানুয়াল প্ল্যান নিয়ে আসা হয়। এর পেছনে কারণটা কি? আ পলিটিক্যাল চেঞ্জ অ্যাট দ্য সেন্টার, ডিলে ইন অ্যাপ্রুভাল, ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস, ডোমেস্টিক ডিস্টারবেন্স অ্যাট স্টেট লেভেল। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে পলিটিক্যাল চেঞ্জ অ্যাট দ্য সেন্টার।
ঠিক আছে, একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি তো ছিল সেই সময়, ঠিক আছে। তো দ্য 8th প্ল্যান ওয়াজ পোস্টপন্ড বাই 2 years বিকজ অফ দ্য পলিটিক্যাল আনসার্টেনটি অ্যাট সেন্টার। এছাড়াও বিওপি ক্রাইসিসও কিন্তু ছিল, ওয়ার্সিং ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন, এছাড়াও আমরা বলতে পারি যে আমাদের ফরেক্স রিজার্ভ সেখানে কিন্তু শুধুমাত্র 1 বিলিয়ন ইউএসডি বেঁচেছিল, তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তার কন্ডিশনও কিন্তু ভালো ছিল না, ঠিক আছে। এছাড়া বাজেট ডেফিসিট থেকে শুরু করে রিসেশন ইন দ্য ইন্ডাস্ট্রি, ইনফ্লেশন, আরও অনেক প্রবলেম কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সময়কালে, ঠিক আছে। বাট দ্য মেন থিং ইজ দ্য 8th plan was postponed by 2 years because of the political uncertainty in the center। তাহলে এখানে অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে এটা যে এক্সপ্লেনেশন সেটা কি না, কোশ্চেন নাম্বার 118 মানে 118 নম্বর প্রশ্নের এক্সপ্লেনেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন নাম্বার 119 বা 119 বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন রোল অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন রোল অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেন রোল কি? টু মেনটেন ফিনান্সিয়াল স্টেবিলিটি, টু প্রমোট এগ্রিকালচারাল গ্রোথ, টু প্রমোট ব্যাঙ্কিং হ্যাবিটস অ্যামং দ্য পিপল অফ দ্য কান্ট্রি, টু মেনটেন রিজিওনাল ব্যালেন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইকোনমি। তো এখানে যে বলেছে যে মেন রোল কি, ঠিক আছে। তো দেখো এখানে প্রত্যেকটা যদি আমি দেখি তো মোরাললেস কিন্তু আরবিআই প্রত্যেকটা সেগমেন্টেই কাজ করে, ইকোনমিক ডেভেলপমেন্ট পারপাস, এছাড়া টু প্রমোট ব্যাঙ্কিং ইন আওয়ার কান্ট্রি, তো এই পারপাস কিন্তু কাজ করে, এটা আমরা অস্বীকার করতে পারি না। বাট এই চারটের মধ্যে থেকে সব থেকে বেশি যে ওয়েটেজ যেটা পাচ্ছে সেটা হচ্ছে টু মেনটেন ফিনান্সিয়াল স্টেবিলিটি। তা আমাদের দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটি মেনটেন করার জন্যই কিন্তু আরবিআই কাজ করে, আমাদের দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটি, দ্যাট ইজ দ্য মেন পারপাস অফ আরবিআই, যাতে আমাদের দেশের এই অর্থ ব্যবস্থা সেটা ভেঙে না পড়ে, এক্সিস্টিং যে ফিনান্সিয়াল সিস্টেম সেটা ঠিকঠাক কাজ করে। তো তার জন্যই কিন্তু বিভিন্ন সময় আরবিআই বিভিন্ন পলিসিস নিয়ে আসে, ঠিক আছে। তাহলে অ্যাজ আ সেন্ট্রাল ব্যাঙ্ক এটা কিন্তু আরবিআই এর একটা মেন রেসপন্সিবিলিটি টু মেনটেন ফিনান্সিয়াল স্টেবিলিটি। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু অপশন এ। নেক্সট, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড ওয়াজ এস্টাবলিশ। তো এই প্রশ্নটাও এই সেবি রিলেটেড প্রশ্ন কিন্তু আমরা ডিসকাস করেছি বিভিন্ন প্র্যাকটিস সেশনে। ইনফ্যাক্ট তোমরা ইউটিউবে মিসলেনিয়াস যে সেশনটা চলছে সেখানের প্র্যাকটিস সেশনগুলো তোমরা দেখবে, তো সেবি রিলেটেড এই প্রশ্ন কিন্তু তোমরা পেয়েই যাবে। তো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অন, তাহলে সেবি ইজ আ ফিনান্সিয়াল মার্কেট রেগুলেটর। আমাদের দেশের ফিনান্সিয়াল মার্কেট রেগুলেটরকে না সেবি, মোস্টলি ক্যাপিটাল মার্কেট, তোমরা বলতেও পারো স্পেসিফিক্যালি ক্যাপিটাল মার্কেট, আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করছে কে না সেবি। তাহলে এই সেবি কবে এস্টাবলিশ হয়েছে? সেবি এস্টাবলিশ হয়েছে এপ্রিল 12, 1988। তাহলে দেখো এখানে যে করেছে সে কিন্তু ভুল করে এসছে, এখানে অপশন সি করে এসছে, 12 এপ্রিল 1988 সেবি ওয়াজ এস্টাবলিশ। তাহলে এটা হচ্ছে সেবির ওয়েবসাইট, দেখতেই পাচ্ছ। তাহলে সেবির ওয়েবসাইটে কিন্তু এটা মেনশনড রয়েছে, সেবির ওয়েবসাইটও এটা মেনশন রয়েছে যে ইন হুইচ ইয়ার সেবি ওয়াজ এস্টাবলিশড, এপ্রিল 12, 1988 থ্রু আ রেজলিউশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে একটা রেজলিউশনের মধ্যে দিয়ে কিন্তু এটা পাস হয়, পরবর্তীতে এটা একটা স্ট্যাচুটারি স্টেটাস পায়, যেটা কবে না 30th জানুয়ারি 1992। তাহলে এই যে স্ট্যাচুটারি স্টেটাস যেটা পায়, ঠিক আছে, তার জন্য অ্যাক্ট নিয়ে আসা হয়, স্ট্যাচুটারি স্টেটাসটা পায় কবে না 30th জানুয়ারি 1992। তাহলে একটা রেজলিউশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে না, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেজলিউশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে 12 এপ্রিল 1988 এই সেবি ওয়াজ এস্টাবলিশ। তো সেই জন্য এটা কি ছিল? ইট ওয়াজ কনস্টিটিউটেড অ্যাজ আ নন স্ট্যাচুটারি বডি। কি বলা রয়েছে না নন স্ট্যাচুটারি বডি বলা রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে নন স্ট্যাচুটারি বডি যেটা পরবর্তীকালে স্ট্যাচুটারি স্টেটাস পায় 1992 সালে। আর বর্তমান চেয়ারপারসনকে যা মাধবী পুরী বুচ, আর এর হেডকোয়ার্টার কোথায় এটাও মনে রাখবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, মুম্বাই মহারাষ্ট্রতে কিন্তু এই সেবির হেডকোয়ার্টার রয়েছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। তাহলে 120 নাম্বার কোশ্চেন হয়ে গেল। তো এখনও আমাদের 80টা প্রশ্ন, বাপরে বাপ। চলো ফার্স্ট আমাদের ভাগতে হবে। তো দ্য মেজরিটি অফ চাইল্ড লেবার ইন ইন্ডিয়া
work in the majority of child labor in India work in agriculture, manufacturing industry, construction, hotel, restaurants. তো অনেকেই কিন্তু এই প্রশ্নটা কনফিউজ হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি যার পেপার ছিল সেও কিন্তু কনফিউজ ছিল, আনসারই করেনি। তাহলে এখানে আমরা আমাদের দেশের যে চাইল্ড লেবার সব থেকে বেশি দেখতে পাই যেই সেগমেন্টে, সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারে কিন্তু চাইল্ড লেবার আমরা সব থেকে বেশি দেখি। দ্য মেজরিটি অফ চাইল্ড লেবার ইন ইন্ডিয়া ইজ ইন এগ্রিকালচার উইথ 70% অফ চাইল্ড লেবার ওয়ার্কিং ইন দিস সেক্টর। আদার সেক্টরস ওয়ার চাইল্ড লেবার ইজ প্রিভিলেন্ট ইনক্লুডিং সার্ভিসেস ইন্ডাস্ট্রি 10%। তাহলে সব থেকে বেশি চাইল্ড লেবার আমরা যেই সেগমেন্টে দেখতে পাই বা যে সেক্টরে দেখতে পাই সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। পার্সেন্টেজ ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ, ইট ইজ উইথ 70%, অ্যারাউন্ড 70% চাইল্ড লেবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার সেক্টরে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে এগ্রিকালচার। দ্য লেটেস্ট পপুলেশন সেন্সাস ওয়াজ আন্ডারটেকেন ইন, কবে লাস্ট আমাদের পপুলেশন সেন্সাস হয় না 2011-তে, 10 বছরের ইন্টারভালে কিন্তু এই সেন্সাস হয়। 2021 কোভিডের জন্য কিন্তু পোস্টপন থাকে, তো আমরা এই সেন্সাস 2011-তেই দেখতে পেয়েছি যে লাস্ট সেন্সাস কিন্তু হয়েছে পপুলেশন সেন্সাস। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন 123, অ্যাজ পার সেন্সাস 2021 হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি? সব থেকে পপুলেশন ডেন্সিটি কম কোথায় দেখতে পাওয়া যায় না অরুণাচল প্রদেশ ইজ দ্য রাইট আনসার। একদমই তাই, অরুণাচল প্রদেশ। তো যার পেপার সেও কিন্তু একদম ঠিক করেছে আনসার। তো এর আনসারটা কিন্তু এখানে এর এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে। কত নম্বর প্রশ্ন না প্রশ্ন নাম্বার 123, প্রশ্ন নাম্বার 123, তার এক্সপ্লেনেশন এটা দেওয়া রয়েছে। সেট ডি মোস্ট প্রবাবলি আমরা সলভ করছি। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011 অরুণাচল প্রদেশ হ্যাড দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি, যেখানে কত না 17 পিপল পার স্কোয়ার কিলোমিটার, যেখানে দিল্লিতে সব থেকে হাইয়েস্ট। ঠিক আছে, ইন কন্ট্রাস্ট দ্য ন্যাশনাল ক্যাপিটাল region of Delhi had the highest population density with 11,297 people per square kilometer, যেখানে কি না 17 peoples per square kilometer only, কোথায় না অরুণাচল প্রদেশে। তাহলে 2011-র আদমশুমারি বা এই সেন্সাস অনুযায়ী কিন্তু অরুণাচল প্রদেশের জনঘনত্ব কিন্তু কম। আর এখানে আরও একটা টেবিল তোমাদের জন্য আমি মেনশন করে দিয়েছি, মোস্ট পপুলার স্টেটস। যদি সব থেকে বেশি পপুলেশন যেই রাজ্যে রয়েছে সেটা কে না উত্তরপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, বিহার, ওয়েস্ট বেঙ্গল 4th পজিশনে রয়েছে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোন পজিশনে রয়েছে না 4th পজিশনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তারপরে অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ, ঠিক আছে, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ তারপরে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পজিশন কি না 4th পজিশনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ঠিক আছে, 2011-র পরিসংখ্যান অনুযায়ী। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সর্বশিক্ষা অভিযান SSA এইমস অ্যাট। ঠিক আছে, তাহলে SSA এর এইমস কি না এই সর্বশিক্ষা অভিযান, যেটা আমরা দেখতে পাই যে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, bridging of gender gaps in education, maintenance of standard of quality of education, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এর সঠিক উত্তর কিন্তু অপশন ডি, এই তিনটাকেই জাস্টিফাই করছে। ঠিক আছে, তাহলে অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর। যার পেপার ছিল সে কিন্তু ঠিক করেছে 124। তাহলে সর্বশিক্ষা অভিযান 2001-এ আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হয়, 2001 এই অর্থবর্ষে। এইমস টু প্রিভেন্ট ফ্রি কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন্স ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14 ইয়ার্স। তাহলে 6 থেকে 14 বছরের যে শিশুরা রয়েছে, যে বাচ্চারা রয়েছে, তাদের ফ্রি এডুকেশন এনশিওর করে গভর্নমেন্ট এই স্কিমের মধ্যে দিয়ে। তো ট্যাগ দেখতেই পাচ্ছ এর কি না এডুকেশন ফর অল, এডুকেশন ফর অল। তাহলে এখানে আমরা দেখলাম কত কোশ্চেন নাম্বার 124, কোশ্চেন নাম্বার 124, তার একটা কিন্তু এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। তাহলে অপশন ডি কিন্তু ছিল এর সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর, কোশ্চেন নাম্বার 124। নেক্সট 125 নম্বর প্রশ্ন, when the Reserve Bank of India conducted open market sale of securities, the cash reserve of commercial banks, option A increase, decrease, remain constant, first increase then fall। তাহলে কি বলেছে, when Reserve Bank of India conducts open market sale, মানে এখানে বলা হচ্ছে কার ব্যাপারে না OMO, দ্যাট ইজ ওপেন মার্কেট অপারেশন। তাহলে ওপেন মার্কেট অপারেশনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরবিআই কি করছে, ওপেন মার্কেট সেল অফ সিকিউরিটিজ। তার মানে এই ওপেন
ওপেন মার্কেট অপারেশনে আরবিআই কি করছে, সেল করছে। কি সেল করছে না, জিসেক মানে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা গভর্নমেন্ট বন্ড সেল করছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে না, যখন ইনফ্লেশন বেশি থাকবে আরবিআই কি করবে না, আরবিআই সেল করে। আর ইনফ্লেশন যদি ডিফ্লেশনের দিকে থাকে তাহলে মানি সাপ্লাইটাকে বাড়ানোর জন্য আরবিআই কি করে না, আরবিআই রিপারচেস করে। তাহলে এখানে এটা করার মধ্যে দিয়ে কি বলছে, দ্য ক্যাশ রিজার্ভ অফ দ্য কমার্শিয়াল ব্যাংক। তাহলে ক্যাশ রিজার্ভ কি হবে না, ডিক্রিজ করবে। একদমই তাই, ক্যাশ রিজার্ভ কি হবে না, ক্যাশ রিজার্ভ কিন্তু ব্যাংকের ডিক্রিজ করবে। কারণ ব্যাংক ডিক্রিজ এই জন্যই করবে কারণ কমার্শিয়াল ব্যাংক এই গভর্নমেন্ট বন্ডস যদি কেনে তার মানে তার থেকে ক্যাশটা ড্রেন আউট হয়ে যাচ্ছে কার কাছে, আরবিআই এর কাছে ড্রেন আউট হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু এটা ডিক্রিজ করবে। তাহলে সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ ইন দ্য ওপেন মার্কেট অপারেশন, দ্যাট মিনস এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরবিআই ট্রাই করছে কি না, ব্যাংকের যে অ্যাক্সেস মানি রয়েছে সেটাকে ড্রেন আউট করতে চাইছে। তাহলে ডিক্রিজ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ডাজ জিএসটি স্ট্যান্ডস ফর? এর থেকে সহজ প্রশ্ন মনে হয় না আর হয়, দ্যাট ইজ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, বাচ্চারা জানে এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 1 জুলাই 2017 কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে বা নিয়ে আসা হয়েছে আমাদের দেশে। ঠিক আছে, নেক্সট 127 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রেকর্ডেড হাইয়েস্ট গ্রোথ রেট ইন দ্য 10th প্ল্যান? তাহলে 10th প্ল্যান মানে আবারও দেখতে পাচ্ছি 5 ইয়ার প্ল্যান থেকে প্রশ্ন। তাহলে 5 ইয়ার প্ল্যান তোমাদের সবসময় বলি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে হুইচ অফ দ্য ফলোয়িং রেকর্ডেড হাইয়েস্ট গ্রোথ রেট ইন দ্য 10th প্ল্যান। সব থেকে বেশি গ্রোথ আমরা দেখতে পাই কোন সেক্টরে না, এগ্রিকালচার, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, মাইনিং। কি হবে এর সঠিক উত্তর? তাহলে এই যে 10th 5 ইয়ার প্ল্যান, 10th 5 ইয়ার প্ল্যানে আমরা সব থেকে বেশি বা রেকর্ডেড যে হাইয়েস্ট রেকর্ডেড গ্রোথ রেট কোন সেক্টরে দেখতে পাই। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন। তাহলে কি হবে এর সঠিক উত্তর? এগ্রিকালচার, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, মাইনিং। এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন কিন্তু দিয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু এর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হ্যাড দ্য হাইয়েস্ট গ্রোথ রেট ইন ইন্ডিয়াস 10th 5 ইয়ার প্ল্যান। তাহলে 10th 5 ইয়ার প্ল্যানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2002 থেকে 2007, দ্যাট ইজ আ টাইম ডিউরেশন অফ 10th 5 ইয়ার প্ল্যান, যেখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু গ্রোথ রেট ছিল 10%। দ্য প্ল্যান টার্গেটেড a 10% গ্রোথ রেট ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হুইচ ওয়াজ অ্যাচিভড, যেটা অ্যাচিভও আমরা করেছিলাম এই প্ল্যানের মধ্যে দিয়ে। এছাড়াও এগ্রিকালচার, মাইনিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, সার্ভিস, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এই সেগমেন্টগুলোতেও কিন্তু গ্রোথ এসছিল, বা সব থেকে বেশি গ্রোথ ছিল কি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। বাট অপশনে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নেই, কি বলেছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আমরা করব। তাহলে অপশন সি কিন্তু এর সঠিক উত্তর। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য 15th ফিনান্স কমিশন? তাহলে এন.কে. সিং হচ্ছে এর সঠিক উত্তর। এন.কে. সিং হচ্ছে 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান। এন.কে. সিং ইজ দ্য রাইট আনসার। তাহলে কোশ্চেন নাম্বার আমরা দেখে নিলাম 127, 128। তাহলে এটা হচ্ছে 127-এর একটা এক্সপ্লেনেশন। 127, কোশ্চেন নাম্বার 127, আর তারপরে 128 এন.কে. সিং। আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি, লিস্ট অফ দ্য ফিনান্স চেয়ারম্যান অফ দ্য ফিনান্স কমিশন। ফিনান্স কমিশনের চেয়ারম্যান কারা কারা ছিলেন? আমাদের প্রশ্নে যেটা জিজ্ঞেস করেছিল সেটা কি না 15th, আমাদের জিজ্ঞেস করেছিল এটা 15th ফিনান্স কমিশনের চেয়ারপারসন। তাহলে 15th ফিনান্স কমিশনের চেয়ারপারসন তোমরা দেখতে পাচ্ছ এন.কে. সিং। পরবর্তী যে 16th ফিনান্স কমিশন তার চেয়ারম্যানকে না অরবিন্দ পানাগারিয়া। আর প্রথমটাও মনে রাখবে কে.সি. নিয়োগী কিন্তু প্রথম, যেটা 1951-এ প্রথম যে ফিনান্স কমিশন নিয়ে আসা হয় তার চেয়ারপারসন ছিলেন। এটা কোন আর্টিকেলের আন্ডারে পড়ছে না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য Article 280 of the Indian Constitution to define the financial relation between the central government of the India and the individual state। তাহলে এই ফিনান্স কমিশন বেসিক্যালি তার রেকমেন্ডেশনেই কিন্তু এই স্টেট কিন্তু টাকা পায়। ঠিক আছে, তাহলে দ্য ফিনান্স কমিশন are the commission periodically constituted by the President of India under Article 280 of the Indian Constitution। তাহলে এই যে ফিনান্স কমিশন সেটা নিয়ে আসে কে না প্রেসিডেন্ট, Article 280 of the under the Article 280 of the Indian Constitution, যেটা কি না
একটা রিলেশন, ফিনান্সিয়াল রিলেশন স্থাপন করে, ঠিক আছে, কার সাথে, না রাজ্যের সাথে কেন্দ্রের, ঠিক আছে। তো চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, 129 নম্বর প্রশ্ন, জিএসটি ইজ ইম্পোজড অন, জিএসটি কিসের ওপর ইম্পোজ করা হয়, কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, একদমই ঠিক, এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তাদের যে করেছে একদম সঠিকটাই করেছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং প্রোগ্রামস হেল্প টু প্রমোট রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, তাহলে এখানে রুরাল ডেভেলপমেন্ট পারপাস কোন স্কিমটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভারত নির্মাণ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, মনরেগা, অল অফ দ্য অ্যাবাব, তাহলে অল অফ দ্য অ্যাবাব, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে 130-এর সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবাব। তাহলে হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন ইন্ডিয়া, তাহলে ভারতে শিশু মৃত্যুর হার, ইনফ্যান্ট মর্টালিটি, শিশু মৃত্যুর হার সব থেকে বেশি কোন রাজ্যে, তাহলে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা, বেঙ্গল, তাহলে খুব ভালো একটা প্রশ্ন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট আনসার। অনেকেই আমি আবার দেখেছি এই প্রশ্নে অনেকেই করে এসছে উত্তরপ্রদেশ করে এসছে, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন ইন্ডিয়া উইথ 47 ইনফ্যান্ট ডেথ পার 1000 লাইভ বার্ডস ইন 2020, তাহলে 2020-র পরিসংখ্যান অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পরিসংখ্যান কি বলছে, না 1000 শিশুর মধ্যে 47 জন শিশুর মৃত্যু আমরা দেখতে পাই মহারাষ্ট্রে, ঠিক আছে, গড়ে 47 জন শিশুর আমরা কিন্তু মৃত্যু দেখতে পাই। দিস ইজ দ্য 11th ইয়ার ইন আ রো দ্যাট মধ্যপ্রদেশ হ্যাজ হেল্ড হাইয়েস্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন দ্য কান্ট্রি, তাহলে পরপর 11 বছর ধরে কিন্তু এই স্থানটা কিন্তু বজায় রেখেছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। তাহলে এখানে একটা পরিসংখ্যান তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে যেখানে সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে উত্তরপ্রদেশ রয়েছে সেকেন্ড পজিশনে। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখতে পেলাম, হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট, তো আনসার ইজ মধ্যপ্রদেশ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন 132, তাহলে 132 নম্বর প্রশ্ন, যেখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার মানে এখানে আমাদের দেখতে হবে যে কোনটা সঠিক নয়, ঠিক আছে। তাহলে ইনফ্লুয়েন্স ইন দ্য রেগুলেটরি অ্যান্ড সুপারভাইজারি স্ট্যান্ডার্ডস অফ দ্য নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ, স্টেবিলাইজেশন শর্ট টার্ম রেটস, ইন্টারেস্ট কল্ড রেটস, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রোভাইড লোন ফ্যাসিলিটিস টু দ্য কর্পোরেট হাউসেস, ঠিক আছে। কখনোই বড় বড় কর্পোরেট হাউসকে আরবিআই লোনে টাকা দেয় না, দিস আর নট দ্য পারপাস অফ আরবিআই টু প্রোভাইড ক্রেডিট ফ্যাসিলিটিস টু দ্য কর্পোরেটস, ঠিক আছে। তাহলে এটা কমার্শিয়াল ব্যাংক দিতে পারে, ঠিক আছে, সেটা কখনোই আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক এই সুবিধাটা দেয় না। তাহলে অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর, প্রোভাইড লোন ফ্যাসিলিটিস টু কর্পোরেট হাউসেস। তাহলে ও যে করেছে যে অপশন এ, এটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে। তাহলে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, তাহলে রিগার্ডিং দ্য আরবিআই সম্পর্কিত কোন তথ্যটা এখানে সঠিক নয়, তাহলে এর উত্তর হচ্ছে অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন 133 নম্বর, ইন্ডিয়াস ফরেন ট্রেড পলিসি ইজ ফ্রেমড অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই, ঠিক আছে, ইন্ডিয়াস ফরেন ট্রেড পলিসি ইজ ফ্রেমড অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই, অপশন এ কিন্তু এর সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট আনসার, ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। তাহলে কোশ্চেন নাম্বার 113, তার এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে, কোশ্চেন নাম্বার 133, ঠিক আছে। তাহলে দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ইজ রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং ফরেন ট্রেড পলিসি, তাহলে ফরেন ট্রেড পলিসির জন্য রেসপন্সিবল ডাইরেক্টরেটস জেনারেল অফ ফরেন ট্রেড। দ্য DGFT is a part of Ministry of Commerce and Industry. The Government of India, Ministry of Commerce and Industry announces export and import policy every 5 years. তাহলে গভর্নমেন্টের হয়ে অন দ্য বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তারা কিন্তু আমাদের দেশের এই ফরেন ট্রেড পলিসি প্রত্যেক 5 বছর পর পর কিন্তু অ্যানাউন্স করে, ঠিক আছে, নিয়ে আসে, এই পলিসিটা কিন্তু প্রত্যেক 5 বছরের ইন্টারভালে নিয়ে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হু ফ্রেমড দ্য ফরেন ট্রেড পলিসি, ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। নেক্সট 134, 134 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং দ্য রিজার্ভ ব্যাঙ্ক ইউজেস অ্যান অ্যান্টি ইনফ্লেশনারি মেজার, তাহলে এর মধ্যে থেকে অ্যান্টি ইনফ্লেশনারি মেজার কোনটা, অ্যান্টি ইনফ্লেশনারি মেজার মানে যেটা ইনফ্লেশনকে বাড়াতে সাহায্য করবে না, যেটা ইনফ্লেশনকে বাড়াতে সাহায্য করবে না। তাহলে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে করেছে ইনক্রিজ ইন ব্যাংক রেট, একদমই তাই। এখানে যদি ব্যাংক রেটকে ইনক্রিজ করে দেওয়া হয়, যদি ব্যাংক রেট ইনক্রিজ করে দেওয়া হয়, তাহলে ইট উইল রিডিউস দ্য মানি সাপ্লাই, এটা অটোমেটিক্যালি ইকোনমিতে মানি সাপ্লাইকে রিডিউস করবে, যেটা কিনা অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হবে। বাকিগুলো যদি আমরা দেখি, ডিক্রিজ ইন ব্যাংক রেট, রিডাকশন ইন দ্য ক্যাশ রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট হয়, আমরা যদি দেখতে পাই যে ওপেন মার্কেট অপারেশনে পারচেস করছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো এর দরুন মানি সাপ্লাই কিন্তু ইকোনমিতে বেড়ে যাবে, যেখানে ইনফ্লেশন আরও বাড়বে। তাহলে ইনফ্লেশনকে যদি আমাদের কমাতে হয়, তাহলে আরবিআই উইল অ্যাডপ্ট ডিয়ার মানি পলিসি অর টাইট মানি পলিসি, যেখানে ব্যাংক রেট, ইনক্রিজিং ব্যাংক রেট ইজ আ ডিয়ার মানি অর টাইট মানি পলিসি। যদি এটা ডিক্রিজ করে, তাহলে ইট ইজ আ পার্ট অফ, it will be the part of cheap money, or it will be called as cheap money or narrow money policy। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার দেখে নিই নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই 135, হুইচ অফ দ্য ফলোইং কমোডিটিজ ইজ এক্সপোর্টেড দ্য মোস্ট ফ্রম ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোইং কমোডিটিজ ইজ এক্সপোর্টেড দ্য মোস্ট ফ্রম ইন্ডিয়া। তাহলে সবথেকে বেশি এক্সপোর্ট হয় কোন কমোডিটিসটা? ইঞ্জিনিয়ারিং গুডস, রেডিমেড গার্মেন্টস, ড্রাগ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, অপশন ডি ইলেকট্রনিক গুডস। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা অনেকেই কিন্তু ভুল করবে, ইঞ্জিনিয়ারিং গুডস উইল বি দ্য রাইট আনসার। তাহলে হুইচ অফ দ্য ফলোইং কমোডিটিজ ইজ এক্সপোর্টেড দ্য মোস্ট ফ্রম ইন্ডিয়া? ইন্ডিয়া থেকে সব থেকে বেশি এক্সপোর্ট হয় কি? ইঞ্জিনিয়ারিং গুডস। তাহলে এখানে দেখতেই পাচ্ছ ইন্ডিয়াজ যে টপ এক্সপোর্টেড আইটেম, সেখানে ইঞ্জিনিয়ারিং গুড 2023-এর পরিসংখ্যান অনুযায়ী, কার পরিসংখ্যান অনুযায়ী, কোন ইয়ারের না 2023-এর পরিসংখ্যান অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং গুডস যেটা রয়েছে তার ভ্যালু কি 8.5 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপিস। দিস ক্যাটাগরি ইনক্লুডস প্রোডাক্ট ফ্রম আয়রন, স্টিল, নন ফেরাস মেটাল, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, অটোমোবাইল এটসেট্রা। তারপরে সেকেন্ডেই রয়েছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, থার্ডে রয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি। তাহলে আমাদের টপ 3 এক্সপোর্টেড আইটেম যদি আমরা দেখি, তাহলে কি না ইঞ্জিনিয়ারিং গুডস, পেট্রোলিয়াম প্রোডাক্টস, জেমস অ্যান্ড জুয়েলারিজ। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং গুডস কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ইন্ডিয়ান রুপিস ইজ ফুললি কনভার্টেবল ইন, কোথায় না এটা বিওপি থেকে প্রশ্ন, তাহলে সঠিক উত্তর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু ফুললি কনভার্টেবল। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্টে হচ্ছে ফুললি কনভার্টেবল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ওয়েন ওয়াজ জিএসটি ইম্পোজ? তাহলে জিএসটি 1 জুলাই 2017-তে কিন্তু নিয়ে আসা হয়, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এর সঠিক উত্তর অপশন সি, 2017 কিন্তু এর সঠিক উত্তর, 2017 হচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, 1 জুলাই 2017, 1 জুলাই 2017। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট শেয়ার্ড বাই সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট? এর মধ্যে থেকে কোনটা এখানে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে শেয়ার করে না? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট শেয়ার্ড বাই সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট? ঠিক আছে, তাহলে এখানে প্রপার্টি ট্যাক্স, বেসিক কাস্টম ডিউটি, স্ট্যাম্প ডিউটি, অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে এর সঠিক উত্তর। অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য 12th প্ল্যান কমপ্লিটেড? কোন বছর 12 প্ল্যান কমপ্লিট হয়? তাহলে কি হবে সঠিক উত্তর? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য 12th
প্ল্যান কমপ্লিট? এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, অনেকেই এটা 2014 করবে। দেখো কেন 2014 করবে, এর পেছনে কারণটা হচ্ছে আমরা জানি 2014-তে, অগস্ট 2014-তে এই প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করে নিয়ে আসা হয় নীতি আয়োগ, যেটা 1 জুলাই 2015-তে আমরা দেখতে পাই। বাট এর অ্যাকচুয়াল টাইম ডিউরেশন যদি আমরা দেখি তাহলে এটা কমপ্লিট হচ্ছে কবে না 2017-তে। তাহলে 12-5-year প্ল্যান, এখানে আনসারটা কিন্তু হয়ে যাবে 2017। ঠিক আছে, আমরা এখানে কোনোভাবেই এইখানে এটা দেখি না যে এটাকে স্টপ করে দেওয়া হয়েছিল এই 5-year প্ল্যানের যে প্রজেক্ট বা যা কিছু। তাহলে 2017, তাহলে দ্য 12th 5-year প্ল্যান যার টাইম ডিউরেশন হচ্ছে 2012 থেকে 2017। দ্য 12th 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড ইন 2017, ওয়াজ দ্য লাস্ট 5-year প্ল্যান, মানে এটা কিন্তু আমাদের দেশের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে আমরা যেটা জানি যে দ্য প্ল্যানিং কমিশন মনিটর দ্য 5-year প্ল্যান, সেটাকে 2014-তে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে নীতি আয়োগ নিয়ে আসা হয়েছিল। বাট 12 5-year প্ল্যান সেটা কিন্তু তার সমাপ্তি হয় কবে না 2017-তে। ঠিক আছে, তার যে মনিটরিং যে অথরিটি প্ল্যানিং কমিশন সেটা স্ক্র্যাপ হয়ে যায়। তাহলে অনেকেই কিন্তু এই তথ্যের উপর ভিত্তি করে 2014 করবে, বাট 2017 কিন্তু হবে এর আনসার। দ্য 12 5-year প্ল্যানের কিছু অবজেক্টিভ আমরা দেখতে পাই, এই অবজেক্টিভগুলো ছিল 12 5-year প্ল্যানের। ঠিক আছে, তো এই জিনিসটা একবার দেখে নেবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 2014 কিন্তু করেছে যার পেপার ছিল, বাট 2017 কিন্তু হওয়া উচিত। ঠিক আছে, তো নেক্সট, দ্য ইম্প্যাক্ট অফ ফার্স্ট জেনারেশন ইকোনমিক রিফর্ম অন এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড পোভার্টি রিডাকশন হ্যাজ, কি বলছে, দ্য ইম্প্যাক্ট অফ ফার্স্ট জেনারেশন ইকোনমিক রিফর্ম অন এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড পোভার্টি রিডাকশন হ্যাজ। তাহলে আমরা 1991-এর যে ইকোনমিক রিফর্ম তার মধ্যে দিয়ে যেটা দেখতে পাই পরবর্তীতে, যে এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড পোভার্টি রিডাকশন সেটা কি ছিল, যে স্যাটিসফ্যাক্টরি ছিল না ভালো, খুবই ভালো ছিল, না বিন স্পেকটাকুলার মানে খুবই ভালো ছিল, নাকি নট বিন স্যাটিসফ্যাক্টরি। তাহলে এখানে কিন্তু আনসার হয়ে যাবে নট বিন স্যাটিসফ্যাক্টরি। অপশান ডি কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর, নট বিন স্যাটিসফ্যাক্টরি। তাহলে 140 নম্বর অবধি আমরা ডিসকাস করলাম। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। রেপো স্ট্যান্ডস ফর ইন রেপো রেট, তাহলে রেপো স্ট্যান্ডস ফর রিপারচেজ অপশন বা রিপারচেজ এগ্রিমেন্ট। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রিপারচেজ অপশন ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। তাহলে ডায়মন্ড সিটি আমরা কি জানি, ডায়মন্ড সিটি আমরা জানি সুরাটকে আমরা বলছি ডায়মন্ড সিটি, যেখানে বিশ্বের 90% ডায়মন্ড কাটিং পলিশ কিন্তু এই সুরাটেই হয়, গুজরাটের সুরাটে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর। আর রেপো যেটা দেখতে পাচ্ছ, রেপো স্ট্যান্ডস ফর রিপারচেজ অপারেশন। তাহলে কোশ্চেন নাম্বার 141 142, তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 141-এর এক্সপ্লেনেশন, একটা ছোট্ট এক্সপ্লেনেশন 141, আর এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 142। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুরাটকে আমরা কি বলি না ডায়মন্ড সিটি বা ডায়মন্ড ক্যাপিটালও বলা হয়। ঠিক আছে, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বা ডায়মন্ড ক্যাপিটালও বলা হয়। ঠিক আছে, তাহলে সুরাট হচ্ছে এর সঠিক উত্তর, একদমই ঠিক করেছে যার পেপার ছিল। ঠিক আছে, তাহলে যার পেপার ছিল সে একদমই সঠিকটাই কিন্তু করেছে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। তারপর চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 143. The legal provision governing the management of foreign exchange reserves are laid down in Reserve Bank of India Act. The legal provision governing the management of foreign exchange reserves are laid down in the Reserve Bank of India Act 1934. এর সঠিক উত্তর হচ্ছে 1934। আমরা যেটা দেখতে পাই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মেনটেন করে সেটা কোন অ্যাক্টের আওতায় পড়ে, Reserve Bank of India Act 1934. Which of the following is true about the immediate impact of globalization initiated in 1991? একদমই তাই, effectiveness access to foreign market, অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর, একদম সঠিক করেছে। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। 145. According to Reserve Bank of India, bank
directives the concept of broad money। দেখো M2 তো ব্রড মানি নয়, M2 ব্রড মানি নয়, M2 M1 এগুলোকে আমরা বলি ন্যারো মানি। M1 M2 হচ্ছে ন্যারো মানি। তার মানে কোশ্চেনে কিন্তু ভুল রয়েছে, কোশ্চেনে প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা কিন্তু M3 হওয়ার কথা, M3 হওয়ার কথা। আর যদি এটা M3 হয় তাহলে সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হচ্ছে M1, ঠিক আছে, কারেন্সি উইথ দ্য পাবলিক, মানে M1 প্লাস ডিমান্ড ডিপোজিটস অফ কমার্শিয়াল ব্যাঙ্কস অ্যান্ড টাইম ডিপোজিটস অফ কমার্শিয়াল ব্যাঙ্ক। তাহলে সেক্ষেত্রে আনসারটা হয়ে যাবে অপশান সি। তাহলে যে করেছে সে কিন্তু মাথা লাগিয়েই করেছে। আর এই জিনিসটাও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে কিন্তু ডিসকাস করেছি, ঠিক আছে। তাহলে এখানে মনিটারি দেখো, এটা ওয়াইটি ইউটিউবে আমি মিসলেনিয়াসের লেকচার 3তে কিন্তু এই পুরোটা ডিসকাস করেছি, তোমরা একটু দেখে নিও, কারণ সেশনটা অনেকটাই লম্বা হচ্ছে। আমি যদি এগুলোকে আবার এক্সপ্লেন করতে যাই ইট উড টেক মাচ মোর টাইম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি ডিসকাস করেছি। তাহলে এখানে সবার প্রথমে যেটা বলা রয়েছে, ইট ইজ আ টোটাল স্টক অফ অল টাইপস অফ মানি হেল্ড বাই দ্য পাবলিক অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। তাহলে এটাকে বলা হয় মানি সাপ্লাই। এটাকে কি বলা হয় এখানে এটাকে বলা হয় মানি সাপ্লাই, মানি সাপ্লাই। তাহলে মনিটারি অ্যাগ্রিগেটস যদি আমরা দেখি, তাহলে মনিটারি অ্যাগ্রিগেটস মেনলি এখানে আমরা দেখতে পাই যে M1 M2 M3। তাহলে M1 যেটাকে আমরা ন্যারো মানি বলছি, যেখানে M1 ইকুয়াল টু সি প্লাস ডিডি প্লাস ওডি, ঠিক আছে। তাহলে ডিডি হচ্ছে নেট ডিমান্ড ডিপোজিটস উইথ দ্য ব্যাঙ্কস, আর ওডি হচ্ছে দিস ইনক্লুডস ডিপোজিটস উইথ আরবিআই হেল্ড বাই সার্টেন ইন্ডিভিজুয়ালস, ফর্মার আরবিআই গভর্নর ক্যান ওপেন অ্যাকাউন্ট উইথ আরবিআই। তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে আরবিআইতে একমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নর ক্যান have an account in RBI, ঠিক আছে, and institutions like IMF, ঠিক আছে। তাহলে M2 আমাদের এখানে প্রশ্নে ছিল M3, তাহলে M3 হচ্ছে M1 প্লাস টাইম ডিপোজিটস, M1 প্লাস টাইম ডিপোজিটস, ঠিক আছে। তাহলে M1 এ আমরা যেটা দেখতে পাচ্ছি, M1 এ আমরা যেটা দেখতে পাচ্ছি কি না, M1 হচ্ছে কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, তারপর ডিমান্ড ডিপোজিট প্লাস হচ্ছে ওডি, ঠিক আছে। আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে টাইম ডিপোজিটও যখন ইনক্লুড হয়ে যাচ্ছে সেটা হচ্ছে M3, যেটা কি না ব্রড মানি, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর তো আমরা দেখে নিলাম, এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, মানি মাল্টিপ্লায়ার সম্পর্কেও এখানে তথ্য দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে এটা। আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 146, রোলিং প্ল্যান কভার্ড দ্য পিরিয়ড। তাহলে রোলিং প্ল্যান আবারও বলছি, রোলিং প্ল্যান কোন সময়টাকে বলছি, 1978 থেকে 1980, মানে আমরা দেখলাম 5th 5 year প্ল্যান যেটা শেষ হওয়ার কথা ছিল 1979-এ, সেটা এক বছর আগেই শেষ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে যে অপশানগুলো দিয়েছে সেটা অনুযায়ী কিন্তু আনসার হবে এটা অপশন ডি। অপশন ডি কিন্তু হবে এর সঠিক উত্তর, অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর হবে। কিন্তু যার পেপার ছিল সে কনফিউজ হয়ে অপশন এ করে দিয়েছে, প্রথমে কিন্তু সঠিকটাই করেছিল, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন নাম্বার 147, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোনটা আরবিআই এর ফাংশন নয়? টেকিং ডিসিশন রিগার্ডিং দ্য ইউজ অফ ডেফিসিট ফিনান্সিং, তাহলে ম্যানেজিং ওপেন মার্কেট অপারেশন, তাহলে অপশন ডি এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি। অপশন ডি, টেকিং ডিসিশন রিগার্ডিং দ্য ইউজ অফ ডেফিসিট ফিনান্সিং টু ক্লোজ দ্য গ্যাপ বিটুইন রেভিনিউজ অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ডিসিশন অ্যাকচুয়ালি টেকেন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা মিনিস্ট্রি অফ ফিনান্স আমরা বলতে পারি। ইট ইজ আ পার্ট অফ ফিসকাল পলিসি, ঠিক আছে, ইট ইজ আ পার্ট অফ ফিসকাল পলিসি। তাহলে এটা কিন্তু হবে এর সঠিক উত্তর 147। নেক্সট 148, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ এগ্রিড টু ট্রেড ইন দ্য ইন্ডিয়ান রুপিস। তাহলে এর মধ্যে থেকে কোন দেশ যারা ভারতীয় অর্থে মানে ভারতীয় মুদ্রায় তারা ট্রেড করবে বলে সম্মতি প্রদান করেছে? তো এটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে এর সঠিক উত্তর, শ্রীলঙ্কা ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য ফার্স্ট 5 year প্ল্যান ওয়াজ বেসড অন, এটা খুবই সহজ প্রশ্ন, হ্যারড ডোমার মডেল। হ্যারড ডোমার মডেল, সেকেন্ড হচ্ছে মহালনোবিস মডেল, ঠিক আছে। হ্যারড ডোমার মডেল হচ্ছে ফার্স্ট 5 year প্ল্যান, ঠিক আছে। নেক্সট, for the most for most goods and services the GST is shared by central and the state in the ratio of 50-50, ঠিক আছে। মানে যদি 5% জিএসটি হয়, 2.5% সিজিএসটি, 2.5% এসজিএসটি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 50-50 রেশিওতেই কিন্তু হয় এই শেয়ারটা। নেক্সট 151, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইস্যুড কারেন্সি নোটস মেনটেনিং মিনিমাম রিজার্ভ, যেটাকে বলা হয় এমআরএস সিস্টেম, মিনিমাম রিজার্ভ। তাহলে 200 কোটি অ্যামাউন্টের একটা রিজার্ভ মেনটেন করা হয়, যেখানে গোল্ড আর তার পাশাপাশি কি না ফরেন কারেন্সিজ
ঠিক আছে, রিজার্ভ রেখে তার এগেনস্টে কিন্তু আনলিমিটেড কারেন্সি নোট প্রিন্ট করতে পারে, যেটাকে বলা হয় এমআরএস সিস্টেম। তাহলে মিনিমাম রিজার্ভ অফ গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, মিনিমাম রিজার্ভ, তাহলে এখানে হবে হচ্ছে অপশন সি, মিনিমাম রিজার্ভ অফ গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, যেটার অ্যামাউন্ট হয়, যার ভ্যালু হতে হবে কি না 200 কোটি, 200 কোটি, যেটাকে এমআরএস সিস্টেম বলে, যার ভ্যালু হতে হবে কি না 200 কোটি, 200 কোটির ভ্যালু হতে হবে, ঠিক আছে, তার এগেনস্টে আনলিমিটেড কারেন্সি নোট প্রিন্ট করতে পারে। নেক্সট 152, যেটা এখানে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাজ অলসো সার্ভড অ্যাজ গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে এখানে এর সঠিক উত্তর কি হয়ে যাবে না মনমোহন সিং। মনমোহন সিং তিনি শুধু গভর্নরই না, আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে, আমাদের যে প্ল্যানিং কমিশন তার ডেপুটি চেয়ারপারসনও কিন্তু তিনি ছিলেন। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ কিন্তু তিনি সামলেছেন। তাহলে রুপিস হ্যাজ বিন ডিভ্যালুয়েটেড টুয়াইস, দুবার ডিভ্যালুয়েট করা হয়েছে, 1966, 1991। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 1966, 1991, এই 2 বছর বা দুবার কিন্তু এই ডিভ্যালুয়েট করা হয়েছে। ডিউ টু দ্য শর্টেজ অফ ফান্ডস উইদিন দ্য গভর্নমেন্ট, দ্য ভ্যালু অফ দ্য ইন্ডিয়ান রুপিস ওয়াজ রিডিউসড ইন 1949, 1949 সালেও কিন্তু হয়েছে। এছাড়াও ডিউ টু দ্য ওয়ার অফ চায়না, ডিউ টু দ্য ওয়ার উইথ চায়না অ্যান্ড পাকিস্তান ইন 1962 and 1965, 1966-এ আমরা দেখতে পাই ডিভ্যালুয়েট করা হয়, আবার 1991, মানে এই দুটো বছর কিন্তু আমরা দেখতে পাই যে ডিভ্যালুয়েট করা হয়েছে। তাহলে অপশানেও কিন্তু এটা রয়েছে, ঠিক আছে, অপশানেও কিন্তু এটা রয়েছে 1966 to 1966 and 1991। তাহলে এটা হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ অ্যান argument in favor of globalization in 1991? Which of the following was an argument in favor of globalization in 1991? Promotion of foreign direct investment, boosting agriculture growth, elevation of poverty, promotion of indigenous technology। তাহলে অপশন এ খুবই সহজ, এটা অপশন এ, প্রমোশন অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। যেখানে আমরা দেখতে পাই এলপিজি রিফর্ম, যেখানে গ্লোবালাইজেশন ইজ আ পার্ট অফ দ্যাট রিফর্ম, যেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে প্রমোট করা হয়, ঠিক আছে। চলো নেক্সট 155, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম? আয়ুষ্মান ভারত যোজনা, একদমই তাই, এটা হচ্ছে একটা হেলথ স্কিম গভর্নমেন্টের, আয়ুষ্মান ভারত যোজনা, তো ইট ইজ নট আ পার্ট অফ পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম, ঠিক আছে। নেক্সট 156, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ রেজিস্টার্ড অ্যাজ আ হাই রেট অফ গ্রোথ সিন্স দ্য 1980s? তাহলে সব থেকে বেশি গ্রোথ আমরা কোথায় দেখতে পেয়েছি? কনজিউমার ডিউরেবল গুড ইন্ডাস্ট্রি। কনজিউমার ডিউরেবল গুড মানে হচ্ছে, দেখো, কনজিউমার ডিউরেবল গুডস মানে গুডসের ক্লাসিফিকেশন যদি আমরা করি বেসড অন দেয়ার ডিউরেবিলিটি অর টাইম বা শেলফ লাইফ, তার উপর বেস করে বিভিন্ন ধরনভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। যেরকম কিছু গুডস হয় যেটাকে বলা হয় নন ডিউরেবল গুডস, মানে হচ্ছে ভেজিটেবলস, সেগুলো হচ্ছে নন ডিউরেবল গুডস, ঠিক আছে। তারপর হচ্ছে সেমি ডিউরেবল গুডস, মানে হচ্ছে গ্রেনস। আর ডিউরেবল গুডস বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস লাইক এসি, টিভি, ফ্রিজ, এগুলো, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কনজিউমার ডিউরেবল গুডস ইন্ডাস্ট্রি। ইন্ডিয়া ইজ সেলফ সাফিসিয়েন্ট ইন অল ইম্পর্টেন্ট ফুড আইটেম excepting oil seed, oil seed কিন্তু এর সঠিক উত্তর, ঠিক আছে। 157, অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন 158, when has demonetization been last announced? মানে শেষ ডিমনিটাইজেশন কবে অ্যানাউন্স করা হয়েছে? 2016। আমরা জানি 8th of November 2016-তে কিন্তু এই ডিমনিটাইজেশন ঘোষণা করা হয়, ঠিক আছে। তাহলে কি আমরা জানি 8th of November 2016 এই ডিমনিটাইজেশন কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে 5000 আর 1000 টাকার যে নোট সেটাকে কিন্তু ডিমনিটাইজ করা হয়, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং মনিটারি পলিসি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডাজ নট এইম অ্যাট? এখানে বলেছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি এটাকে ইনশিওর করে না কি? মেনটেনিং স্টেবিলিটি ইন দ্য ফরেন এক্সচেঞ্জ রেটস, promoting financial stability, ensuring a controlled rate of credit expansion, ensuring revenue expenditure balance in the budget of the তাহলে অপশন ডি, একদমই তাই, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি, ensuring revenues expenditure balance in the budget of the central government, যেটা কার পার্ট না? এএফএস, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেটের পার্ট। তাহলে গভর্নমেন্টের কি রেভিনিউ, কতটা এক্সপেন্ডিচার, সেটাকে দেখা কিন্তু আরবিআই মনিটারি পলিসির কাজ নয়। আরবিআই মনিটারির মেন পারপাস হচ্ছে টু কন্ট্রোল ইনফ্লেশন
ইনফ্লেশন বা প্রাইস স্টেবিলিটি, তার পাশাপাশি একটা গ্রোথ মেনটেন করা, একটা ভালো গ্রোথ মেনটেন করা, সেটাই কিন্তু আরবিআই মনিটারি পলিসির পারপাস। নেক্সট 160, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম ইজ মেন্ট এক্সক্লুসিভলি ফর উইমেন। তাহলে এটা কিন্তু আইসিডিএস করেছে, বাট এর সঠিক উত্তর হবে হচ্ছে STEP, স্টেপ। ঠিক আছে, এর এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া রয়েছে। স্টেপ এর ফুল ফর্ম হচ্ছে সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর উইমেন, যেটা লঞ্চ হয়েছিল 1986-87-এ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, যেটা এই স্টেপ এই যে স্কিম সেটা প্রোভাইড করবে স্কিলড কাদেরকে না, উইমেনদের বা মহিলাদের স্কিল প্রোভাইড করবে, যেটা কিনা এমপ্লয়মেন্ট জেনারেট করতে সাহায্য করবে। দ্য স্টেপ স্কিম অর সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম is a government scheme that provides skill training to women in order to help them become self-employed or find employment। তাহলে চাকরি ক্ষেত্রে বিভিন্ন যে স্কিলের যে দরকার হয়, যেরকম তোমরা জানো বর্তমানে রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, তো সেরকমই একটা স্কিম যেটা উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর বেস করে 1986-87-এ কিন্তু নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, দ্য স্কিম ইজ অ্যাভেলেবল টু উইমেন এজ 16 অ্যান্ড অ্যাবাভ। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান স্যাংশন আপ টু 90% অফ দ্য প্রজেক্ট কস্ট, ওয়াইল দ্য ইমপ্লিমেন্টিং এজেন্সি মাস্ট কভার দ্য রিমেনিং 10%। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 16 বা তার বেশি বয়সের যে উইমেন যারা রয়েছে তারা কিন্তু এই স্কিমের পার্ট হতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হবে STEP। আচ্ছা, নেক্সট question number 161, which of the following gives institutional credit to promote sustainable agriculture and rural development? তাহলে SBI, RBI, NABARD, SEBI, তাহলে সঠিক উত্তর NABARD, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দ্য ফার্স্ট গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া কভার্ড, তাহলে প্রথম যে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কিসের ওপর ফোকাস করেছিল? অনলি উইট। কারণ আমরা দেখি যে রাস্ট রেজিস্ট্যান্স উইট বা আমরা হাই ইল্ডিং ভ্যারাইটি সিডস তার ব্যবহার দেখতে পাই, যেটা কি না গমের উৎপাদন। ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই রিজিয়নে আমরা উল্লেখযোগ্য গমের বৃদ্ধি দেখতে পাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে অনলি উইট। ঠিক আছে, তো এই সম্পর্কিত এখানে কিন্তু ডিটেল দেওয়া রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাই যে ডেভেলপমেন্ট অফ হাই ইল্ডিং ভ্যারাইটি অফ কি না উইট অ্যান্ড রাস্ট রেজিস্ট্যান্স স্ট্রেন অফ উইথ, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি গমের উল্লেখ দেখতে পাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট বোর্ড আর ইন্ডিয়ান ইনভেস্টমেন্টস অ্যাব্রড আর মেনলি ইন, তাহলে আমাদের ভারতের বাইরের যে ইনভেস্টমেন্ট সেটা মূলত কোন দেশে সব থেকে বেশি? আমাদের ভারতের ইনভেস্টমেন্ট যদি আমরা দেখি সেটা বেশি হচ্ছে এখানের দেওয়া অপশন অনুযায়ী ইউএসএ। ঠিক আছে, ইউএসএতে কিন্তু বেশি। নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন? মন্টেক সিং আলুওয়ালিয়া। তাহলে আমরা জানি যে প্ল্যানিং কমিশন স্ক্র্যাপ করা হয় 2014-তে, পরবর্তীতে নীতি আয়োগ নিয়ে আসা হয়, আর সেই সময়কালে আমাদের প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন মন্টেক সিং আলুওয়ালিয়া। নেক্সট 165 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রিসেন্টলি ফ্রেমড লেবার কোড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তাহলে এর সঠিক উত্তর কি? কোড অফ ওয়েজেস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড অন সোশ্যাল সিকিউরিটি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ is the right answer. 165 the information technology industry of India has a great potential to generate foreign exchange earning, to generate employment for the masses, to ensure regional balance in industrial development. Option D, none of the above। তো বলেছে যে আমাদের যে আইটি ইন্ডাস্ট্রি তার যে পোটেনশিয়াল রয়েছে সেই পোটেনশিয়ালের মধ্যে দিয়ে দ্য আইটি ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ আ গ্রেট পোটেনশিয়াল টু জেনারেট ফরেন এক্সচেঞ্জ আর্নিং। তাহলে এর মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাই যে আমাদের ফরেন এক্সচেঞ্জের আর্নিংটা আমরা বাড়াতে পারি, কারণ আমাদের যে আইটি ফার্ম বা আইটি ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে চলে বিভিন্ন বাইরের দেশের প্রজেক্ট। ঠিক আছে, যেটা আমাদের ফরেন এক্সচেঞ্জকে আরও সমৃদ্ধ করতে কিন্তু হেল্প করবে। তাহলে মিনিমাম নিডস প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং দ্য 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যানে কিন্তু আমরা এই মিনিমাম নিডস প্রোগ্রামটাকে আমরা দেখতে পাই ইমপ্লিমেন্ট হতে। তা মিনিমাম নিডস প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য 5th 5-year প্ল্যান। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি না 5th 5-year প্ল্যান, অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি কিন্তু এর সঠিক উত্তর, অপশন সি।
ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাব কত নম্বর প্রশ্ন, 168 কোশ্চেন নাম্বার 168। ইন দ্য ভেরি রিসেন্ট ইয়ার হুইচ কান্ট্রি অ্যাকাউন্টস ফর হাইয়েস্ট ইনওয়ার্ড এফডিআই ফর ইন্ডিয়া? তাহলে আমাদের দেশে সব থেকে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসছে যে দেশ থেকে, সেটা কি? ইউএসএ, মরিশাস, সিঙ্গাপুর, জাপান। তাহলে রিসেন্ট পাওয়া যে তথ্য সেখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুর ইজ দ্য রাইট আনসার। সিঙ্গাপুর থেকে সব থেকে বেশি কিন্তু এফডিআই এসছে। তাহলে ইন দ্য ফিসক্যাল ইয়ার 2023-24 সিঙ্গাপুর ওয়াজ দ্য টপ কান্ট্রি টু ইন্ডিয়াস এফডিআই ইনফ্লো অ্যাকাউন্টিং 23% অফ দ্য টোটাল। মরিশাস ওয়াজ দ্য সেকেন্ড উইথ দ্য 25%, ফলোড বাই ইউএসএ অ্যান্ড নেদারল্যান্ডস অ্যান্ড জাপান। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি? না, সিঙ্গাপুর। নেক্সট, দ্য এলপিজি মডেল অফ ডেভেলপমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার। এলপিজি মডেল আমরা সবাই জানি 1991 1991 এলপিজি মডেল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং প্রোভাইডস মাইক্রো ক্রেডিট স্পেশালি টু উইমেন অফ ইন্ডিয়া? তাহলে এখানে যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, গ্রামীণ ব্যাংক, রাষ্ট্রীয় মহিলা কোষ, নাবার্ড, ন্যাশনাল মিশন ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে রাষ্ট্রীয় মহিলা কোষ। রাষ্ট্রীয় মহিলা কোষ ইজ দ্য রাইট আনসার। তো এখানে দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় মহিলা কোষ ইজ অ্যান অ্যাপেক্স মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন ফর্মড ইন 1993 আন্ডার দ্য auspicious of the Ministry of Women and Child Development। তাহলে এই যে রাষ্ট্রীয় বিকাশ কোষ, এটা কিন্তু একটা মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট, যেটা উইমেন এম্পাওয়ারমেন্ট পারপাস আমরা দেখতে পাই যে লোনে টাকা দিয়ে থাকে, ছোট ছোট লোনে টাকা দিয়ে থাকে। তাহলে রাষ্ট্রীয় মহিলা কোষ হবে কিন্তু এর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 171, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ রেকমেন্ডেশন অফ নার্সিমান কমিটি? এর মধ্যে থেকে কোনটা নার্সিমান কমিটির রেকমেন্ডেশন ছিল না? ঠিক আছে, তাহলে নার্সিমান কমিটি খুব ইম্পর্টেন্ট একটা কমিটি, 1991 আর 1998-এ সেকেন্ড টাইম কিন্তু এসছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনটা নার্সিমান কমিটি সেকেন্ড টাইম যেটা এসছিল 1998-এ, তার এখানে রেকমেন্ডেশন ছিল না, সেটা হচ্ছে autonomy to the development financial institutions। autonomy to development financial institution, এই রেকমেন্ডেশনটা কিন্তু ছিল না সেকেন্ড টাইম যখন এই কমিটি আসে। নেক্সট প্রশ্ন 172, দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফেসেস কম্পিটিশন ফ্রম? আমাদের সব থেকে বেশি কম্পিটিশন কাদের থেকে, কোন দেশের থেকে টেক্সটাইলে? তাহলে চায়না কিন্তু অনেকটাই গ্রো করেছে। চায়না কিন্তু টেক্সটাইলে অনেকটাই গ্রো করেছে। চায়না কিন্তু হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, চায়নার যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা কিন্তু অনেক গ্রো করেছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি চায়না দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফেসেস কম্পিটিশন ফ্রম চায়না। সব থেকে বেশি কিন্তু কম্পিটিশন কার থেকে? না, চায়না থেকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট আইটেম অফ ইন্ডিয়া? সব থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট আইটেম কি? ঠিক আছে, এখানে যে অপশনস দেওয়া রয়েছে সেখানে সেটা অনুযায়ী হবে হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি। জেমস অ্যান্ড জুয়েলারি ইজ দ্য রাইট আনসার। অপশন সি এটার ক্ষেত্রে হবে চায়না। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখো যে অপশন যেটা রয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি, দ্যাট ইজ দ্য থার্ড মোস্ট এক্সপোর্টেড আইটেম। ঠিক আছে, থার্ড মোস্ট এক্সপোর্টেড আইটেম। ঠিক আছে, সবার প্রথমে কি না ইঞ্জিনিয়ারিং গুডস, তারপর পেট্রোলিয়াম প্রোডাক্ট, তারপর হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি। নেক্সট 174, দ্য ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট ইন এভরি 5 year। ইন এভরি 5 year, একদম সঠিক। হুইচ অফ দ্য ফলোইং ফিক্সেস দ্য রেপো রেট অ্যান্ড রিভার্স রেপো রেট ইন ইন্ডিয়া? তাহলে এর সঠিক উত্তর কি হবে? না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই 176, হোয়াট হ্যাজ বিন ব্রট ইন প্লেস টু দ্য প্ল্যানিং কমিশন? তাহলে প্ল্যানিং কমিশনের জায়গায় নিয়ে আসা হয়েছে কি না নীতি আয়োগ। 2015-তে 1 জানুয়ারি 2015-তে নিয়ে আসা হয় কি না নীতি আয়োগ। প্ল্যানিং কমিশনের জায়গায় নিয়ে আসা হয় নীতি আয়োগ। 177 কি দেখতে পাচ্ছি, দ্য মেন ফোকাস অফ সিলেক্টিভ credit control used by Reserve Bank of India to control credit is on? Option C, credit for
hoarding of goods in short supply and speculation in the market for such goods. Option C হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট 178, which of the following goods India imports most? সব থেকে বেশি ইন্ডিয়া কোন প্রোডাক্টটা ইম্পোর্ট করে? ঠিক আছে, সব থেকে বেশি আমাদের যে ইম্পোর্টেড আইটেম সেটা কি? পেট্রোলিয়াম ক্রুড, গোল্ড, অর্গানিক কেমিক্যালস, কম্পিউটার হার্ডওয়্যার। ঠিক আছে, সব থেকে বেশি আমাদের যে ইম্পোর্টেড আইটেম সেটা হচ্ছে আমরা নিয়ে আসি কি না petroleum crude. Petroleum crude is the right answer. Which is not the indirect tax in India? কোনটা indirect tax নয়, তার মানে এখানে আমাদের জিজ্ঞেস করেছে এর মধ্যে থেকে কোনটা direct tax, এর মধ্যে থেকে কোনটা direct tax। তাহলে এর সঠিক উত্তর কি না কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, বাকিগুলো কি না ইনডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। এরকম প্রশ্ন আরও একটা কিন্তু আমরা করেছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ রেপুটেটেড সফটওয়্যার কোম্পানি ইন ইন্ডিয়া? খুব সহজ প্রশ্ন, SCL টেকনোলজিস। এরকম প্রশ্ন মানে ভাবাই যায় না, তাই তো। তাহলে নেক্সট, দ্য ফার্স্ট অ্যাক্ট অ্যাড্রেসিং দ্য ইস্যু অফ চাইল্ড লেবার ওয়াজ পাসড ইন 1986, যেটা কিনা পরবর্তীতে এই চাইল্ড লেবার অ্যাক্ট আবার 2016তে কিন্তু আমরা একটা অ্যামেন্ড হতে দেখতে পাই, মানে এখানে কিন্তু চেঞ্জেস আসে 2016তে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ CRR? সহজ প্রশ্ন, ক্যাশ রিজার্ভ রেশিও, একদম বাচ্চা বাচ্চা প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইস্যু কারেন্সি নোটস অ্যাবাভ দ্য ডিনোমিনেশন অফ 1 রুপিস? দেখো এখানে নোট করো কি বলেছে, অ্যাবাভ দ্য ডিনোমিনেশন, অ্যাবাভ বলেছে, তাহলে অ্যাবাভ বলেছে, তাহলে আনসার কি হবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। whereas 1 rupees নোটস আর প্রিন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, তাই তো। নেক্সট 184, ইন্ডিয়াস পপুলেশন ইজ লার্জার দ্যান China, obviously China, USA, Indonesia, all of the above। ঠিক আছে, all of the above। ঠিক আছে, next, the bank rate is the Reserve Bank of India charge commercial bank for lending money। তাহলে ব্যাংক রেট কি না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা চার্জ করছে ব্যাংকের ওপর ফর দেয়ার লেন্ডিং, মানে কমার্শিয়াল ব্যাংকের যখন টাকার প্রয়োজন হয় সেটা আরবিআই থেকে টাকা নিতে পারে, সেক্ষেত্রে আরবিআই যে ইন্টারেস্টটা চার্জ করছে সেটা হচ্ছে ব্যাংক রেট, সেটা কি ব্যাংক রেট। ঠিক আছে, নেক্সট, which of the following is not a part of land reforms in India? Option D, একদমই তাই, ceiling on the use of machines on farms। 187, the Finance Commission of India recommends sharing of tax revenues by center and state। Option B, একদমই তাই, সেন্টার আর স্টেটের মধ্যে ট্যাক্স রেভিনিউ শেয়ারিং সেটা ডিসাইড করছে কে, রেকমেন্ড করছে কে না ফিনান্স কমিশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেভেলপমেন্টাল ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? বলছে প্রমোটিং ব্যাঙ্কিং হ্যাবিট, সেটিং আপ অফ স্পেশালাইজড ফিনান্সিং এজেন্সিজ, এক্সটেন্ডিং ব্যাঙ্কিং ফেসিলিটিস রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়াস। একদমই তাই, ডেভেলপমেন্ট ফাংশন এই সবকটাই। In which year did the agriculture sector registered the negative growth rate? 2002-3 5.4% নেগেটিভ গ্রোথ রেট যেটা আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে 5.4% নেগেটিভ গ্রোথ রেট আমরা দেখতে পাচ্ছি 2002-3 is the agriculture sector in India experienced a negative growth rate of 5.4% in 2002-3। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি হবে না 2002-3 কিন্তু হবে এর সঠিক উত্তর। নেক্সট চলো দেখে নিই, আমরা একদম শেষের পর্যায়ে রয়েছি, আর মাত্র 10টা প্রশ্ন। ঠিক আছে, 190, হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান ওয়ার্কফোর্স এনগেজ ইন ইনফর্মাল সেক্টর? তো এখানে এই প্রশ্নটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হতে পারে। দেখো মোর দ্যান 90%, এখানে বলা রয়েছে মোর দ্যান, আমরা জানি যে মোর দ্যান 90%, সরি মোর দ্যান ইকুয়াল করে দিয়েছি, এখানে যেটা আমরা জানি যে মোর দ্যান 90%, ঠিক আছে, মোর দ্যান 90% অফ আর ওয়ার্কফোর্স এনগেজড ইন ইনফর্মাল সেক্টর। তাহলে 90% রয়েছে 93%, এই দুটো নিয়ে না একটু কন্ট্রোভার্সি হতে পারে, তো আমি তো বলবো তাহলে 93 করবো, যেহেতু মোর দ্যান 90% বলা রয়েছে। ঠিক আছে, তো দেখো দ্য ইনফর্মাল সেক্টর ইন ইন্ডিয়া এমপ্লয়েজ মোর দ্যান 90% অফ দ্য কান্ট্রিজ ওয়ার্কফোর্স। ঠিক আছে, তাহলে এখানে মোর দ্যান 90% যখন, তাহলে 93%ই আমরা করব। ঠিক আছে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি কিন্তু হতে পারে, তো আমি 93%ই করছি। ঠিক আছে, নেক্সট 191, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য 1966-69 প্ল্যান হলিডে? তাহলে আমরা এই যে প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি দেখতে পেয়েছি কবে না আফটার দ্য 3rd 5-year প্ল্যান। আমরা দেখি যে পরবর্তীতে কিন্তু 4th 5-year প্ল্যান ইনিশিয়েট করা হয় না, 3 বছরের একটা গ্যাপ ছিল। এর পেছনে কারণ কি? 2 year of drought,
ল্যাক অফ রিসোর্সেস, ইনক্রিজ ইন ইনফ্লেশনারি প্রেশার, তিনটেই কিন্তু সঠিক। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো আমরা জানি যে থার্ড 5 ইয়ার প্ল্যান ওয়াজ কমপ্লিটলি ফেলড, তার পাশাপাশি ড্রট বা এই খরার একটা মরশুম ছিল, তো তার জন্য কিন্তু আমরা যেটা দেখতে পাই যে না এই প্ল্যান হলিডে নেওয়া হয় আর তার পরবর্তীতে আসে ফোর্থ 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। 192, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কমার্শিয়াল ব্যাংক, এর মধ্যে থেকে কোনটা কমার্শিয়াল ব্যাংক? এর থেকে মনে হয় না সহজ প্রশ্ন আর আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ এ কমার্শিয়াল ব্যাংক। দ্য লার্জেস্ট এমপ্লয়ার ইন ইন্ডিয়া, কোন সেক্টরে এমপ্লয়মেন্ট সব থেকে বেশি জেনারেট হয় আমাদের দেশে? এখানে যেটা দেখতে পাচ্ছি করেছে সার্ভিস সেক্টর। না, আমি বারবার এই জিনিসটা বলেছি, যদি জিডিপি বলতো তাহলে হতো সার্ভিস সেক্টর। আমাদের দেশে আর্থিকভাবে ইকোনমিক্যালি এখনও সব থেকে বেশি লোক এগ্রিকালচারের সেক্টরের সাথে কিন্তু যুক্ত। তাহলে অপশান কি হয়ে যাচ্ছে? অপশান বি হয়ে যাচ্ছে। অপশান সি কিন্তু হবে না। সার্ভিস সেক্টরে জিডিপিতে কন্ট্রিবিউশন সব থেকে বেশি, জিডিপিতে সব থেকে কন্ট্রিবিউশন বেশি, বাট মোর পিপল আর স্টিল এনগেজ ইন এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টরে এখনও আমাদের দেশের লোকের ইনভলভমেন্ট কিন্তু বেশি। নেক্সট 194 নম্বরে আমরা চলে এসেছি। ইনক্লুসিভ গ্রোথ ইজ দ্যাট প্রসেস অফ গ্রোথ where all people are participate and benefit equally, where financial inclusion dominates, where social inclusion dominates, where poor people gets all the benefits. তাহলে ইনক্লুসিভ গ্রোথ বলতে আমরা যেটা বুঝি, ইনক্লুসিভ গ্রোথ বলতে আমরা বুঝি where all people participate and benefits equitably। ঠিক আছে, তাহলে এখানে অপশন এটাই কিন্তু সঠিক, যার পেপার সে কিন্তু একদমই সঠিকটাই করেছে। 195, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বেসিক অবজেক্টিভ অফ 12th 5 ইয়ার প্ল্যান? অপশন ডি, মানে এখানে থিম জিজ্ঞেস করেছে 12th 5 ইয়ার প্ল্যান, দ্যাট ইজ ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। নেক্সট 196, the first organized stock exchange in India was started in Bombay. আমরা জানি বোম্বে স্টক এক্সচেঞ্জ শুধু ভারতেই নয়, ইট ইজ দ্য ফার্স্ট স্টক মার্কেট ইন এশিয়া। 1875 এটা কিন্তু এস্টাবলিশ হয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা কিন্তু শুধু ভারতের নয়, পুরো এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ। তারপর 197, হুইচ সেক্টর কন্ট্রিবিউটস মোস্ট অফ দ্য ডোমেস্টিক প্রোডাক্ট ইন ইন্ডিয়া? তাহলে হুইচ সেক্টর কন্ট্রিবিউটস মোস্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইন ইন্ডিয়া? তাহলে এবার কিন্তু জিডিপি নিয়ে বলেছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে জিডিপি। তাহলে সব থেকে কন্ট্রিবিউশন বেশি কার? না টার্সিয়ারি, মানে হচ্ছে সার্ভিস সেক্টর। অপশন সি সঠিক উত্তর। নেক্সট 198, ফিনান্স ফর দ্য ইন্ডিয়ান প্ল্যানস ওয়াজ অবটেন ফ্রম ডেফিসিট ফিনান্সিং, ডোমেস্টিক সেভিংস, পাবলিক বরোইং, তিনটেই হবে এখানে সঠিক। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ফিনান্স ফর ইন্ডিয়ান প্ল্যান্স ওয়াজ অবটেন ফ্রম, তাহলে আমাদের যে গভর্নমেন্ট যে টাকাটা পায়, যে ফিনান্স ফর ইন্ডিয়াস প্ল্যান ওয়াজ অবটেন ফ্রম, সেটা ডোমেস্টিক সেভিংস। ডোমেস্টিক সেভিংস মানে আমরা যদি টাকা সেভ করি তাহলে ক্যাপিটাল ফরমেশন হবে। ঠিক আছে, সেখান থেকে ফিনান্স অবশ্যই পাবে। পাবলিক বরোইং মানে গভর্নমেন্ট যে ফান্ডটা বড় করছে মার্কেট থেকে। এছাড়া ডেফিসিট ফিনান্সিং মানে আরবিআই থেকে যে টাকাটা বড় করছে। তাহলে অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট একদম শেষ দুটো প্রশ্ন। হাউ ডু কমার্শিয়াল ব্যাংকস ক্রিয়েট মানি? কমার্শিয়াল ব্যাংক কী করে মানি ক্রিয়েট করে? না বাই লেন্ডিং আ পার্ট অফ ইটস ডিপোজিট। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে না ক্রেডিট ক্রিয়েশন কি করে হয়? যে আমরা ব্যাংকে টাকা রাখছি, সেই টাকাটাই ব্যাংক লোনে দিচ্ছে, আবার সেই টাকাটা কোনোভাবে ব্যাংকে আসে, আবার সেই টাকাটা লেন্ডিং পারপাস যাচ্ছে। তার মানে বাই লেন্ডিং আ পার্ট অফ ইটস ডিপোজিট, যেটাকে আমরা বলে থাকি ক্রেডিট ক্রিয়েশন। কি বলে থাকি? এটাকে আমরা বলি ক্রেডিট ক্রিয়েশন। ঠিক আছে, আচ্ছা, যেটা ওয়ান অফ দ্য মেজর ফাংশন, প্রাইমারি ফাংশন অফ আ ব্যাংক। মনরেগা ম্যান্ডেট পার্টিসিপেশন অফ উইমেন অ্যাট লিস্ট, তাহলে এই মনরেগাতে উইমেন পার্টিসিপেশনের ব্যাপারে কত বলা হয়েছে? 1/3 মানে 33%। ঠিক আছে, তাহলে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাই যে উইমেন পার্টিসিপেশন কত বলা রয়েছে? না উইমেন পার্টিসিপেশন কিন্তু বলা রয়েছে 1/3 রিজার্ভেশন অ্যাট দ্য ওয়ার্কার্স। তার মানে এই মনরেগা স্কিমে উইমেনদেরও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে অ্যাটলিস্ট 1/3 উইমেন পার্টিসিপেশন কিন্তু প্রয়োজন। তাহলে এখানে যেটা অপশনস ছিল সে অনুযায়ী কি হয়ে যাবে? না সেটা অনুযায়ী হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, তাহলে আজকে সেশনটা একটু লম্বা গেল, কারণ কোশ্চেন ছিল 100টা মেন্সের পেপার, WBCS মেন্স পেপার 5 ইকোনমিক্স পার্টটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করলাম।
একটু বেশি টাইম টেকিং হলো, বিকজ আমি অনেকটাই শুরুর দিকে এক্সপ্লেন করেছি, ঠিক আছে? তো তোমাদের যদি তাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা ডাউটের আনসার করার। আর এইভাবেই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, তোমাদের প্রস্তুতিকে আরও বেটার করো। আপকামিং এক্সামগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ।